একটা মেয়ে ঠিক কতটা নির্লজ্জ হলে নিজের থেকে 2 বছরের জুনিয়র একটা ছেলেকে বিয়ে করতে পারে? বুড়ি একটা মেয়ে হয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে একটু বিবেকে বাঁধলো না তোর? আমি না হয় মমের জন্য তোকে বিয়ে করতে বাধ্য হয়েছে, কিন্তু তুই তো চাইলেই পারতে বিয়েটা আটকাতে। আটকালে না কেন? অবশ্য তুই জানতিস তোর মতো বুড়ি একটা মহিলাকে কেউ বিয়ে করবে না, তাই তো আমার মমকে হাত করে নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের গলায় ঝুলে পড়েছিস। বাসর রাতে বরের মুখে কুরুচিপূর্ণ কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তুই তুকারি শুনতে হবে এইটা আমার ধারণার বাহিরে ছিল। এমন কুরুচিপূর্ণ কথা শুনে লজ্জায়, অপমানে, ঘৃণায় আমার চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। হে ইউ, একদম ন্যাকা কান্না করবি না আমার সামনে। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে আমার খুব ভালো করে চেনা আছে। তুই প্রথমে আমার মমকে হাত করলি, এখন আমার চোখের পানি ফেলে আমাকে হাত করতে চাইছিস? তোর সে চাওয়া কখনোই পূরণ হবে না। তোকে জাস্ট আমার বিরক্ত লাগছে। সরেছে আমার চোখের সামনে থেকে। অনেক বেশি বলে ফেলেছেন মিস্টার শ্রেয়াস আবরার সায়ন। আমার তো ভাবতে ঘৃণা লাগছে যে আপনার মতো এত নিচু মন মানসিকতার লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আর আপনি কি বলেন আমি আপনাকে হাত করতে চাইছি? আসলেন মিস্টার শ্রেয়াস আবরার সায়ন, আপনার মতো নোংরা মানসিকতার লোককে হাত করা তো দূরে থাক, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। ম্যামের মতো এত ভালো একজন মানুষের ছেলে এই শিক্ষা! ছি ছি ছি, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকু আপনার মধ্যে নেই। এ কথা বলার সাথে সাথে সায়ন আমাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি লাগিয়ে বলল, তুই এই শ্রেয়াস আপনার শায়নের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিস? মনে হচ্ছে এখনো তোর গলায় ছুরি চালিয়ে দে। আরে তুই কিভাবে বুঝবি ভালোবাসাকে চোখের সামনে শেষ হতে দেখার যন্ত্রণা? ভালোবেসেছিস কখনো? আমি বেসেছি। তুই নিজেও জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস। তোর জন্য আমার গার্লফ্রেন্ড সুইসাইড করতে বসেছে। আমার গার্লফ্রেন্ড তাকিয়া ফেসবুক একজন নাম করা লেখিকা। 2023 সালে বইমেলায় ওর লেখা বই বের হবে। ওর নখের যোগ্যতা তোর নেই। ওর যদি কিছু হয়ে যায়, ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি তোকে খুন করে ফেলবো। আমাদের চিৎকার চেঁচামেচিতে ম্যাম আর আঙ্কেল আমাদের রুমে চলে আসলেন। ম্যাম এসে সায়নকে থাপ্পড় দিয়ে বললেন, ছি শায়ন, ছি। আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাসরাতে তুমি বউয়ের গায়ে হাত তুলছো, তার সাথে তুই তুকারি করছো? তোমার এতটা অধঃপতন হবে আমি ভাবতেও পারিনি। মম, তুমি ভুলে যাবে না এই বিয়েটা আমি নিজের ইচ্ছে করিনি। তুমি আমাকে বাধ্য করেছো বুড়ি মহিলাকে বিয়ে করতে। তোমার ইচ্ছা বিয়ে করেছি তাই বলে ভেবো না অন্যদের মতো এই বুড়ি মহিলাকে নিয়ে আমি সংসার করব। বউ হিসাবে না মানো অন্তত সিনিয়র হিসাবে প্রাপ্য সম্মানটুকু তো দিতে পারতে। পাশ থেকে আঙ্কেল বলে উঠল, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম মীরা, এমন থার্ড ক্লাস মেয়ের সাথে সায়ানের বিয়ে দিও না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি শুনলে না আমার কথা, একবারও ভেবে দেখলে না এর পরিণতি ঠিক কি হবে। এখন আবার বাইরের একটা মেয়ের জন্য তুমি আমার ছেলের গায়ে হাত তুললে মীরা। তুমি ভুলে যাবে না ও এখন কোনো বাহিরের মেয়ে নয়। শরীয়ত মোতাবেক ও এখন এই বাড়ির বউ, সায়নের স্ত্রী। ম্যাম আমার সামনে এসে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বললেন, সায়নের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি একজন ব্যর্থ মা, ব্যর্থ শিক্ষিকা, যে কিনা হাজার হাজার ছেলে মেয়েদের শিক্ষা দেয়, অথচ তার নিজের ছেলেটাকেই শিক্ষা দিতে পারেনি। তুই এই রুম থেকে চল, এখানে তোকে এই মানুষরূপী কুকুরের সাথে আমি কিছুতেই থাকতে দিব না। ম্যাম আমাকে ওনার রুমে নিয়ে এসে একটা সুতি শাড়ি দিল বিয়ের শাড়ি পাল্টানোর জন্য। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাম আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আসলে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু সমাজের কথা শুনে খাওয়ার ইচ্ছাটাই মরে গিয়েছিল। এখন ম্যামের হাতে বিরিয়ানি দেখে খাওয়ার ইচ্ছাটা আবার তরতাজা হয়ে গিয়েছে। বিরিয়ানি দেখে জিভে লক লক করছে, কিন্তু নতুন বউ হয়ে তো আর একবার বলাতেই খাওয়া শুরু করা যাবে না। ম্যাম 2-3 বার বললে তারপর খাওয়া শুরু করব। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম বললেন, ঝটপট খাবারটুকু শেষ কর। পেটে ক্ষুধা, মুখে সৌজন্যতা বজায় রেখে বললাম, আমার খেতে ইচ্ছে করছে না ম্যাম। এদিকে বস, আমি খাইয়ে দেই, যদি তোর কোনো আপত্তি না থাকে। না না ম্যাম, আপত্তি থাকবে কেন? আমি তোর জীবনটা শেষ করে দিলাম, তাই না রে? তোকে কলঙ্কর থেকে বাঁচাতে গিয়ে একটা মিথ্যা সম্পর্কে জড়িয়ে দিলাম। অবশ্য তুই প্রথম যেদিন স্কুলে জয়েন হলি সেদিনেই তোকে দেখে আমার ভালো লেগেছিল। লম্বায় 4 ফুট 4 ইঞ্চি একটা মেয়ে, হালকা পাতলা গড়ন, গায়ের রং টকটকে ফর্সা, হাঁটু পর্যন্ত চুল, ডাগর ডাগর চোখ,
যেই চোখের মায়ায় আমি ডুবে গেছিলাম। তখনই আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছা জেগেছিল তোকে সায়নের বউ করার। কিন্তু তুই যে সায়নের সিনিয়র ছিলি, তার জন্যই আমার ইচ্ছাটা দমিয়ে রেখেছিলাম। কিন্তু আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে। আজ তুই সায়নের স্ত্রী। সায়ন তোকে মানুক বা না মানুক, তুই সায়নের বউ হয়ে না, সামিরার মতো আমার আরও একটা মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন তো, আমার সাথে কি এমন হওয়ার কথা ছিল? আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাহলে আমাকে আজটিতা বুড়ি উপাধি পেতে হতো না? বাদ দে মা, পুরোনো কথা ভেবে মন খারাপ করিস না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। সামিরা তো ঘুমিয়ে পড়েছে, তুই বরং আমার পাশে শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দেই। ম্যাম, যতই পুরনো কথা ভুলতে বলুক, নিজের অতীত কি এত সহজে ভোলা যায়? এতগুলো বছর পরে আবারও আমি ডুব দিলাম আমার অতীতের পাতায়। আমি কুয়াশা মীর, রৌনক মীর ও নাজমা মীরের একমাত্র রাজকন্যা কুয়াশা মীর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ একজন আশ্রিতা। অন্যদের মতো আমারও হাসি খুশি একটা পরিবার ছিল। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী আর মা একজন ব্যাংকার ছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের চোখের মনে। প্রতি বছর আমার বার্ষিক পরীক্ষা শেষ হলে আমি বাবা মা ফ্যামিলি ট্যুরে চলে আসতাম। সেই বছরও তার ব্যতিক্রম ছিল না। ডিসেম্বরে পরীক্ষা শেষ করে আমরা ফ্যামিলি ট্যুরে রওনা দিলাম কক্সবাজার উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। বরাবরই আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস। সবেমাত্র ঘুমের রেশ এসেছে, হঠাৎই আম্মুর চিৎকার। চোখ খুলে দেখি বেসামালভাবে একটা ট্রাক আমাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে আম্মু আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও বাঁচতে পারিনি আমার বাবা মা। চোখের সামনে দুটো তাজা প্রাণ শেষ হয়ে যেতে দেখেছি। এরপর থেকে শুরু হয় আমার সংগ্রামী জীবন। বাবা মায়ের ছায়াতল ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন প্রতিনিয়ত উপলব্ধি করেছি। প্রতিনিয়ত বেঁচে থেকেও মরেছি। তবুও দিন শেষে আমার বাবার বলে যাওয়া একটা কথাই আমাকে সাহস জুগিয়েছে। আমি লড়াই করে বাঁচতে শিখেছি। কোনো কারণে যখন ভেঙে পড়তাম, বাবা সবসময় বলতো, এখানে শেষ হয় না মা, বেঁচে থাকতে হলে আমাদের লড়াই করে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। বাবা মা মারা যাওয়ার পর আমাকে নিলামে উঠানো হয়, কার কাছে আমি থাকবো এই নিয়ে। চাচাদের কাছে আমার ঠাঁই মেলে না, কারণ তারা আগে থেকে আমাদের ফ্যামিলিকে সহ্য করতে পারতো না। বারবার আমার বাবার উপর অ্যাটাক করতো তাকে মেরে ফেলার জন্য। মাঝে মাঝে আমার নিজের কাছে নিজেই প্রশ্ন করি, আসলে কি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল, নাকি পরিকল্পিত খুন ছিল? অবশেষে আমার মামা সিদ্ধান্ত নেয় তার কাছে রাখার জন্য। মামা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু মামি আমাকে দু চোখে সহ্য করতে পারতো না। তার ছেলে মেয়েদের সাথে মিশতে দিত না। প্রায় সময় দেখতাম মামা মামির মধ্যে আমাকে নিয়ে ঝগড়া লাগতো। মামা ব্যবসায়ের কাজে বেশিরভাগ সময় বাহিরে থাকতো, আর এই সময়টাই মামি কাজে লাগাতেন। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল আমার, অথচ মামির সংসারে এসে ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ আমার করতে হতো। আমি আসার পর থেকে কাজের মহিলাকে ছাঁটাই করে দিয়েছিল। সারাদিন কাজ করার জন্য বই পড়ার সময় পেতাম না। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, তখন সারা গায়ে ব্যথা যন্ত্রণা নিয়ে বই পড়ত। সারা রাত জেগে ফজরের দিকে যখনই একটু ঘুমিয়ে পড়েছি, চোখে মুখে পানির ছিটা পেয়ে তড়িঘড়ি করে উঠে দেখি মামি অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি নবাবের বেটি, বেলা কটা বাজে সে খেয়াল আছে আপনার? পড়ে পড়ে ঘুমাচ্ছেন, বাসার কাজগুলো কে করবে শুনি? তোর মা এসে করে দিয়ে যাবে? তোর মা বাবার সাথে তুইও মরলি না কেন? আর মরলি না যখন, তখন আমার ঘাড়ে এসে জুটলি কেন? সারাদিন কোনো কাজ করবে না, শুধু শুধু আমার অন্ন ধ্বংস করবে। আমি মোটেই বসে বসে আপনার অন্ন ধ্বংস করি না মামি। সারাদিন গাধার মতো খেটে মরি, অথচ একটা কাজের লোকের যে মর্যাদা, সেই মর্যাদাটুকুও পাই না আমি। একটা কাজের মহিলাও 3 বেলা পেট পুরে খেতে পায়, মাস গেলে হাত খরচের টাকা পায়, কোনো অনুষ্ঠানে নতুন কাপড় পায়, অথচ আমি নিজেদের লোক হয়েও এর কিচ্ছু পাই না। তোকে যে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, এইটা বা কম কিসে? আপনি ভুলে যাবেন না, মামার মতো সম্পত্তি, জমি জমা, এমনকি এই বাড়ির 1/3 আমার মায়ের অবর্তমানে তার উত্তরসূরি আমি। অথচ আপনারা জমি থেকে ফসল উৎপাদন করে হাজার হাজার টাকা ইনকাম করছেন, যার এক কানা করেও আমি পাই না। সেই হিসাবে আমি আমারটা খাচ্ছি, আপনার বা মামার অন্ন ধ্বংস করছি না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর এমন অবস্থা করব যাতে তুই আমার মুখের ওপর কথা বলতে না পারিস। এই কথা বলে মামি কিচেনে গিয়ে খুন্তি গরম করে নিয়ে এসে আমার মুখে চেপে ধরে।
যন্ত্রণায় মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছিল কেন বাবা মায়ের সাথে আমারও মৃত্যু হলো না। নিজের অতীত ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি। ম্যামের ডাকে ঘুম ভেঙে গেল। উঠে দেখি চারিদিকে ফজরের আজান হচ্ছে। ম্যাম বললেন, কুয়াশা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে। ঠিক আছে ম্যাম। এখনো ম্যাম বলবি? আমি না হই স্কুলে তোর সিনিয়র, স্কুলের হেড ম্যাম। তুই আমার কলিগ, তাই বলে কি বাড়িতেও আমি তোর ম্যাম? আর যেন তোর মুখে ম্যাম ডাক না শুনি। রাতে কি বলেছিলাম ভুলে গেছিস? তুই সামিরার মতো আমার আরও একটা মেয়ে। মেয়ে হয়ে মাকে ম্যাম ডাকবে, এইটা ভালো দেখায় না। ঠিক আছে আম্মু। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এবার চল তো তাড়াতাড়ি নামাজ পড়ে নেই। বাসায় আর কেউ পড়ে না নামাজ? সামিরা পড়ে, আর বাকি দুজন তাদের নাকি এখনো নামাজ পড়ার সময় হয়নি। অথচ তারা এটাও বোঝে না মৃত্যু যখন আসবে তখন তাদের জন্য তওবা করার সময়টুকুও দেবে না। আমি আর আম্মু নামাজ শেষে কিছুক্ষণ আড্ডা দিলাম। বেশ ভালো মনের মানুষ ম্যাম, অথচ তারই ছেলে একটা অমানুষ। আম্মু, আমি সবার জন্য চা করি? ঠিক আছে কর, তবে সাবধানে করিস। আম্মু, তুমি চিন্তা করো না তো। এই সব রান্না বান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। কিচেনে এসে সবেমাত্র চুলায় পানি বসিয়েছি। এমন সময় পেটে গরম কিছু অনুভব করলাম। মনে হচ্ছে কেউ সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। পেছনে ফিরতে দেখি সায়ান। কি সিনিয়র বেবি, খুব জ্বলছে না? আমার এর থেকে বেশি জ্বলেছিল যখন তোমাকে আমার বিয়ে করতে হয়েছিল। তোমার জন্য মম আমার গায়ে হাত তুলেছিল। আমি তো এত সহজে তোমাকে ছেড়ে দিব না সিনিয়র বেব। তোমার খুব শখ ছিল শ্রেয়াস আবরার শায়ানের বউ হওয়ার, তাই না? এর ফল তুমি হারে হারে টের পাবে। আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না মিস্টার শ্রেয়াস আবরার শায়ান। আপনি হয়তো জানেন না আমি একজন শিক্ষিকা, আর ধৈর্য না থাকলে কেউ শিক্ষকতার মতো এমন মহান পেশায় আসতে পারে না। এরকম সিগারেটের গরম ছ্যাঁক, খুন্তির গরম ছ্যাঁকা খাওয়ার অভ্যাস আছে আমার। বাবা মা মরা মেয়ে কি না, সুযোগ পেলে কেউ আঘাত করতে ছাড়ে না। তাই বলে আমাকে অবলা নারী ভাববেন না মিস্টার। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধী। আমি কখনোই আপনার অন্যায় মেনে নেব না বলে গরম পানি শায়নের বুকে ছুড়ে দিলাম। ইউ ব্লাডি গার্ল, কি করলে এটা তুমি? ইট মারলে পাটকেল খেতে হয়, এটা নিশ্চয়ই জানেন। আপনি আমাকে আঘাত করবেন আর আমি সেটা আঘাত মুখ বুঝে সহ্য করে যাব? কখনোই না। আপনি একটা দিলে আমি 10টা দেব। আপনি আমাকে যতটুকু সম্মান দিবেন ঠিক আমার থেকে ততটুকুই সম্মান পাবেন। সো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসবেন না। আমি চা করে কিচেন থেকে বেরিয়ে আসলাম, কিন্তু সায়ন সেইখানেই ঠায় দাঁড়িয়ে রইল। তোকে তো আমি পরে দেখে নেব। কেন রে, এতক্ষণ দেখে তোর কলিজা ভরেনি? আর আমাকে দেখবি কেন? তোর লেখিকা গার্লফ্রেন্ড কি তোর শোকে মরে পাথর হয়ে গিয়েছে? একদম আমার গার্লফ্রেন্ড নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনি লেখালেখির কি বলছেন? হ্যাঁ, লেখালেখি করতে গেলে যোগ্যতা লাগে, যে আপনার মতো মেয়ের নেই। আমার যোগ্যতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াও নেই মিস্টার। আর হ্যাঁ, আমার সম্পর্কে বেশি জানতে আসবেন না। দেখা গেল সিনিয়র সম্পর্কে জানতে এসে সিনিয়রের প্রেমে হাবুডুবু খেলেন। সায়নকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি উপরে চলে আসলাম। রুমে এসে দেখি আম্মু ল্যাপটপ নিয়ে কিসের কাজ করছেন। এই যে আম্মু, তোমার চা। এখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। ততক্ষণে চা তো ঠান্ডা হয়ে যাবে, আগে আঙ্কেলের চাটা দিয়ে আসি। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম, ভেতরে আসতে পারি আঙ্কেল? তুমি এইখানে কেন এসেছো? আমাদের পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করে এখন আবার ভালো স্বাস্থ্য এসেছো? আর কি করার বাকি আছে তোমার? আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। চায়ের কথা বলতে আঙ্কেল এসে আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। আর কখনো যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। এক্ষুনি বের হও আমার রুম থেকে। আমি লজ্জায় অপমানে রুম থেকে বের হতে বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে গেলাম। পেছনে ফিরতেই দেখি সামিরা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, আমি আপনাকে কি বলে সম্বোধন করব? স্কুলে আপনি আমার টিচার, বাসায় আমার একমাত্র ভাইয়ার বউ। এখন তো আপনি আমার কিউট ভাবি হন, তাহলে ভাবিটা কি? না সামিরা, তুমি তো জানো আমাদের বিয়েটা অন্য 5 জনের মতো স্বাভাবিকভাবে হয়নি। আমাদের বিয়ের ব্যাপার কেউ জানেও না। স্কুলে ব্যাপারটা জানাজানি হলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তার থেকে তুমি বরং আমাকে আপু বলে ডেকো। ঠিক আছে আপু, কিন্তু স্কুলের সবাই তো জানে তোমার ডক্টরের সাথে বিয়ে হওয়ার কথা ছিল।
হুম, আসলে মামা আমাকে সব জায়গাতে তার মেয়ের পরিচয় দিত। বলতো আমার 2টা মেয়ে। মামা কিভাবে যেন জানতে পেরেছিল যে মামি আমাকে অত্যাচার করে, ঠিকমতো খেতে দেয় না। এরপর মামা আর আমাকে বাসায় রাখেনি, আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয় এবং যাবতীয় খরচ মামাই বহন করত। হোস্টেলে থেকে আমি ইন্টার, অনার্স, মাস্টার্স শেষ করি। মাস্টার্স শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে আবেদন করি। আর ভাগ্যক্রমে আমার চাকরিটা হয়ে যায়। চাকরির সুবাদে মামি অনেক পরিবর্তন হয়ে যায়, কারণ মাস শেষে মামার অগোচরে মামির হাতে আমার বেতনের অর্ধেক টাকা দিয়ে দিতাম। তারই মধ্যে হঠাৎ একদিন মামি এসে বলল শুক্রবারে আমাকে দেখতে আসবে। যথারীতি দেখতে এলো। আমাকে তাদের পছন্দ হলো। তারা বিয়ের পাকা কথা বলে গেল, কিন্তু তখনও তারা জানতো না আমি মামার বাড়ির আশ্রিতা। আমার বাবা মা নেই। বিয়ের দিন যখন জানতে পারলো আমি মামার মেয়ে নই, বরং আমি তার বাড়ির আশ্রিতা, তখন ছেলে কোনো আশ্রিতাকে বিয়ে করবে না বলে বিয়ের আসর ছেড়ে চলে যায়। জানোই তো একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়াটা কতটা লজ্জার, কতটা অপমানের। অথচ ছেলেদের একটা কেন 1000টা বিয়ে ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, স্বর্ণের আংটি বাঁধাও ভালো। বিয়ে ভেঙে যাওয়ার জন্য মামি সবার সামনে আমাকে গালিগালাজ করতে লাগলো। আমি অপয়া অলক্ষী বলে সবার সামনে থাপ্পড় দিতে যাবে, এমন সময় ম্যাম গিয়ে মামির হাত ধরে ফেলে। পাগল হয়ে গেছেন আপনি? এত বড় মেয়ের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছেন না? ওমা, এ দেখি মার থেকে মাসির দরদ বেশি। বলি এতদিন দরদ কই ছিল? ওর মতো অলক্ষী মেয়ের ঠাঁই নেই আমার বাসায়। এতই যখন দরদ দেখাচ্ছেন তাহলে নিয়ে যান আপনার সাথে করে। হ্যাঁ, নিয়ে যাব আমার একমাত্র ছেলের বউ করে। কুয়াশার অপমান, অত্যাচারের কথা অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম। কুয়াশার বিয়ে হবে এবং এক্ষুনি হবে। মম, মাথা ঠিক আছে তোমার? তুমি আমাকে বারবার অনুরোধ করেছিলে এই বিয়েতে উপস্থিত থাকার জন্য, তাই আমি এসেছি। এই বিয়ে করতে আমি এখানে আসিনি। তাছাড়া তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আছে, তবু তুমি কিভাবে এই মহিলাকে বিয়ে করতে বলেছ, যে কিনা আমার 2 বছরের সিনিয়র? তুমি বিয়ে করবে কি না? মম, একটু বোঝার চেষ্টা করো। করবে কি না, হ্যাঁ অথবা না? তুমি খুব ভালো করে জানো আমি তোমার কোনো কথা ফেলতে পারি না, তার জন্যই আমারটা করলে। ঠিক আছে, আমি বিয়ে করব, তবে শুধু কাগজে কলমে। তাকে কখনো আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এরপরে সবই তো তোমার জানা আছে সামিরা। আপু একটা কথা বলি। বলো। শুনেছি মেয়েদের নাকি একবারই বিয়ে হয়। ভাইয়া যতই তোমার জুনিয়র হোক, এখন সে তোমার স্বামী। তুমি প্লিজ তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিও না। তোমরা চাইলে তো অন্য 5জন স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবনযাপন করতেই পারো। বাহ সামিরা, তুমি তো দেখছি জ্ঞান দেওয়াও শিখে গেছো। মনে হচ্ছে তুমি আমার টিচার আর আমি তোমার ছাত্রী। তোমার তো কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা। সকাল সকাল না পড়তে বসে আঙ্কেলের রুমে আড়ি পেতেছিলে কেন? আমি তোমার কাছেই যাচ্ছিলাম আপু, হঠাৎ বাবার রুম থেকে চিল্লাচিল্লি শুনে দাঁড়িয়ে গেলাম। তুমি বাবার কথায় কিছু মনে করো না। বাবা তোমাদের বিয়েটা মানতে পারেনি। বাবা চেয়েছিলেন তার বিজনেস পার্টনারের মেয়ে তাকিয়া আপুকে ভাইয়ার বউ বানাতে, কিন্তু আম্মু তাকিয়া আপুকে পছন্দ করে না। তাকিয়া আপু অনেক বেশি আধুনিক আর উচ্ছৃঙ্খল, যা আম্মুর পছন্দ নয়। আম্মু সবসময় আফসোস করে বলতো, ইস, কুয়াশার মতো এমন একটা মেয়েকে যদি আমার শায়নের বউ করতে পারতাম। আম্মু একবার চেয়েছিল তোমার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার বয়সের কথা চিন্তা করে আবার পিছিয়ে গিয়েছিল। আমার কি মনে হয় জানো, তাকিয়া আপু কখনো ভাইয়াকে ভালোবাসেনি। ভালোবেসে ভাইয়ার টাকা কিসে, ভাইয়াকে শুধুমাত্র তার স্বার্থেই ব্যবহার করেছে। যখনই স্বার্থ হাসিল হয়ে যাবে ভাইয়াকে তখন তার আর প্রয়োজন পড়বে না। তাকিয়া তোমার ভাইয়ার লেখিকা গার্লফ্রেন্ড, তাই না? হ্যাঁ, শুনেছি এবারের বইমেলায় নাকি তাকিয়া আপুর বই বের হবে, তবে আমার মনে হয় না তার লেখা বই কেউ কিনে পড়বে। এত বড় নাম করা একজন লেখিকার বই পড়বে না কেন? আপুর যে কুকুরের মতো ব্যবহার, 2 কলম লিখতে পেরে নিজেকে অনেক বড় কিছু মনে করে। তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তার লেখিকা গার্লফ্রেন্ডের বই প্রকাশিত হওয়ার জন্য। আমিও খুব এক্সাইটেড, তবে তাকিয়া আপুর জন্য নয়। আমার আম্মুর এমনকি ভাইয়ারও পছন্দের একজন লেখিকা সাইফাতুল মুনতাহা আপুর জন্য। মুনতাহা আপুর অনলাইনে একজন ফেমাস রাইটার। শুধু তাই নয়, আপু নাটক ও শর্ট ফিল্মের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করে। 2023 সালে বইমেলায় আপুর লেখা বইও প্রকাশিত হবে। আমার কত দিনের ইচ্ছে আপুকে ফেস টু ফেস দেখার, তাকে একটু ছুঁয়ে দেওয়ার।
কি রে সামিরা, তুই সকাল সকাল পড়তে না বসে এই বুড়ি মহিলার সাথে কিসের এত গল্প করছিস? ও নিশ্চয়ই তোকে কুবুতে দিচ্ছে। এই বুড়ি মহিলার থেকে সাবধান থাকবে। ভাইয়া, কাকে বুড়ি বলছো তুমি? আমার মনে হয় তোমার চোখেই বুড়ো হয়ে গেছে। তুমি জানো আপুর জন্য ভার্সিটির কত ছেলে পাগল? একবার তো আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা জুনিয়র ছেলে আপুকে পুরো স্কুল ক্যাম্পাসের সামনে প্রপোজ করেছিল। হ্যাঁ, যে না চেহারা, নাম রাখছে তার পেয়ারা। সিনিয়র বেবি, তুমি ওর সাথে আমার রুমে চলো। কেন? বাসর পালন করব, তাই রাতে তো কিচ্ছু করতে পারিনি, তাই দিনে করব। তাদের রুমে আসো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কিভাবে বাধ্য করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। আমি যখন বলেছি যাব না, আমার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে শায়ান আমার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে আগাতে লাগলো। হে কি, কোন ধরনের অসভ্যতা আমি শুরু করেছেন? শার্টের বোতাম খুলছেন কেন? তোমাকে দেখাতে। ছি ছি ছি, আমি কি আপনার বডি দেখতে চেয়েছি? ডার্টি মাইন্ডের লোক একটা। আই হেট ইউর ডার্টি মাইন্ড। তোমাকে এটা দেখাতে চাচ্ছি যে তুমি গরম পানি ছুঁড়ে আমার বুকে কি অবস্থা করেছ। দেখো কিরকম লাল বর্ণ ধারণ করেছে। তুমি কিভাবে পারলে এরকম ভাবে গরম পানি ছুটতে? আহা, নিজের বেলায় চালডা আর পরের বেলায় ধানডা। আপনি যে অমানুষের মতো আমাকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, সেই বেলায় কিছুই না। আপনাকে গরম পানি ছুঁড়েছি, বেশ করেছি। নেক্সট টাইম এই আঘাতে আপনাকে মনে করিয়ে দিবে আমার সাথে লাগতে আসার পরিণতি। এখন দরজা খুলুন, আমি বের হব। কি হলো, কথা কানে যায় না? ঠিক আছে, আমি নিজেই খুলে নিচ্ছি। বলি যেই না দরজা খুলতে যাব, তখনই শায়ন পেছন থেকে আমার হাত মুচড়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়ছি না সিনিয়র বেব। আঘাত যখন তুমি দিয়েছ, মলমত তুমিই লাগাবে। আমি কেন? আপনার লেখিকা গার্লফ্রেন্ডকে ফোন করুন, সে এসে আদর সোহাগ দিয়ে ক্ষত সারিয়ে তুলবে। তোমার এই নোংরা মুখে তুমি আমার গার্লফ্রেন্ডের নাম উচ্চারণ করবে না। শুধুমাত্র তোমার জন্য তাকে আজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। এর জন্য তুমি দায়ী। তাকে যদি সত্যি কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ও মা গো, টুরুলাভ! আপনার টুরুলাভ কখনই আপনাকে ভালোবাসেনি। আপনার লেখিকা গার্লফ্রেন্ড আপনাকে বলেছে সে সুইসাইড করতে বসেছে, কিন্তু আপনি কি স্বচক্ষে দেখেছেন? দেখেননি তো। না দেখে আপনার লেখিকা গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ট্রান্সফার করেছেন। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আপনার লেখিকা গার্লফ্রেন্ড কখনই আপনাকে চায়নি, চেয়েছে আপনার টাকা। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, আমি আপনার ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম? আম্মু শুধুমাত্র আমার কলিগ নয়, আমার একজন ভালো বন্ধু। আপনার প্রত্যেকটা কথা আম্মু আমার কাছে শেয়ার করত। আপনার নারী নক্ষত্র জেনেই আপনাকে বিয়ে করেছি। কোষা ম্যাম, আপনি খুব ভালো লেকচার দিতে পারেন। অনেক লেকচার শুনিয়েছেন। এবার দয়া করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে আমার ক্ষতস্থানে লাগিয়ে দিন। আমার ঠেকা পড়েনি, আমি পারবো না। নিজের কাজ নিজে করে নিন। বিয়ে করেছে কি নিজের কাজ নিজে করার জন্য? তার উপর আমার সিনিয়র বউ বিয়ে করেছে। ভাবছি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে বউর টাকে বসে বসে খাবো। আমি কিছু বলতে যাব, তার আগে দরজা টোকা পড়ল। আপু, তুমি কি ভিতরে আছো? ভাইয়ের সাথে কিসের এত গল্প করছো? তাও আবার দরজা বন্ধ করে দিয়ে। আম্মু এক্ষুনি ডাকছি তোমাকে, তাড়াতাড়ি আম্মুর রুমে এসো। ঠিক আছে সামিরা, তুমি যাও, আসছি আমি। তুমি কোথাও যাচ্ছ না সিনিয়র বেব। আগে আমার ক্ষতস্থানে বরফ লাগিয়ে দাও। আমি পারবো না, আম্মু ডাকছে, আসছি আমি বলে দরজা খুলে চলে আসলাম। আম্মু ডেকেছো? হ্যাঁ, বস। তোদের বিয়েটা যেহেতু হুট করে হয়ে গিয়েছে, কেউ তোদের বিয়ের ব্যাপারে জানেও না, তাই আমি চাচ্ছিলাম ছোটোখাটো একটা বৌভাতের আয়োজন করতে। তোর মামা মামি ও তো আমাদের বাসায় আসেনি, এই সুযোগে তাদেরও দেখা হয়ে যাবে। না না আম্মু, শুধু শুধু কি দরকার আছে মানুষ হাসানোর? আমাদের সমাজ জুনিয়রকে বিয়ে করাটা ভালো চোখে দেখায় না। যেখানে আমাদের সম্পর্কটাই ভিত্তিহীন, সেখানে কি প্রয়োজন আছে ঘটা করে লোকজন জানানোর? ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। তুই যদি যাস এই কাগজে কলমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আমি তোর ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তবে আমি মনে করি ডিভোর্স কোনো সমস্যার সমাধান নয়। আমি চাই তুই আর সায়ান অন্য 5টা স্বাভাবিক কাপলদের মতো সংসার কর। আমার ছেলেটা বড্ড অবুঝ, কিন্তু তুই তো ভালো মন্দ সব বুঝিস, তুই ওকে বোঝাবি। দেখ মা, সায়ান জুনিয়র হলেও এখন তোর স্বামী। তুই কেন তোর স্বামীর অধিকার ছেড়ে দিবি? তাকিয়া ভালো মেয়ে নয় মা, ওর কাজই হচ্ছে বড়লোক ছেলেদের হাত করে তাদের থেকে টাকা হাতিয়ে নেওয়া। তুই সায়নের স্ত্রী, তুই চাইলেই পারবি।
তাকায়ার থেকে আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। ঠিক আছে আম্মু, তুমি শুধু দেখবে আমার জুনিয়র বরের কি হাল করি আমি। এই সিনিয়রের প্রেমে যদি ওকে হাবুডুবু খাওয়াতে না পারি তো আমার নামও কুয়াশা নয়। প্রয়োজনে হুজুরের থেকে পড়া পানি এনে খাওয়াবো তোমার ছেলেকে। তারপর দেখবে তোমার ছেলে সারাক্ষণ বইয়ের আঁচলের তলায় ঘুরঘুর করবে আর সারাদিন কুয়াশা কুয়াশা করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পাগলি মেয়ে আমার। আমিও চাই আমার অবুঝ ছেলেটার একটু সুবুদ্ধি হোক। তুই যদি আমার ছেলেটাকে তোর প্রেমের জালে ফাঁসাতে পারিস, আমি তোকে এমন একটা গিফট দেব যা তুই কখনো ভাবতেও পারবি না। ওকে ডান। তাহলে এখন থেকেই মিশন শুরু করে দে। কিভাবে শুরু করব? একটু ক্লু তো দাও। আমি তো আর আগে সংসার করে আসিনি যে বুঝতে পারবো কিভাবে জুনিয়র বরের মনে প্রেমের আগুন জ্বালানো যায়। সেটাও তোকে বলে দিতে হবে? আচ্ছা বাদ দাও, তুমি বলো তোমার ছেলে আর তোমার বর কি কি খেতে পছন্দ করে। তোমার বর তো আগেই আমাকে বলে দিয়েছে আমি যেন তার আশেপাশে না যাই। এখন আমি রান্না করলে তোমার বর কি আমার হাতে রান্না খাবে? আমার বর করিস কেন? বাবা হয় তোর। সে তো আমাকে বাবা ডাকার অধিকার দেয়নি। আমি বাবা ডাকলে দেখা গেল সে আমাকে ঠাটিয়ে এক চর বসিয়ে দিল। এই মেয়ে, আমি তোমাকে বাবা ডাকার অধিকার দেইনি। কোন সাহসে তুমি আমাকে বাবা ডাকলে? না রে মা, মানুষটাকে যেমন উপরে উপরে শক্ত মনে হয়, ভেতরে কিন্তু ততটাই নরম। আসলে আমি এক প্রকার জোর করে সায়ানের বিয়েটা দিয়েছি তো, তাই তোকে মানতে পারিনি। কিন্তু দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন ওই মানুষটাই তোকে মাথায় করে রাখবে। তাই যেন হয় আম্মু। আম্মু, আমি কিচেনে যাচ্ছি, দেখি আমার হাতের রান্না খাইয়ে বর আর শ্বশুরের মন জয় করতে পারি কিনা। ঠিক আছে, যা মা। রেনু তোকে রান্না করতে সাহায্য করবে। আমার স্কুলে কিছু কাজ বাকি রয়েছে, না হলে আমি তোকে সাহায্য করতাম। ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আমি সবটা সামলে নিতে পারবো। আমি আসলে অলরাউন্ডার বৌমা পেয়েছি। এখনকার যুগে মেয়েরা তো পড়াশোনা করলে কোনো কাজে হাত দিতে চায় না। তারা কাজ করতে না পারাটাকে গর্বের মনে হয়। অথচ আমার মেয়েটা একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়েও সব কাজে পারদর্শী। সবাই তো আর আমার মতো বাবা মা মরা মেয়ে নয় আম্মু। আমি কি তোর মা নই? এরপর যদি আর কখনো তোর মুখে বাবা মা মরা মেয়ে বলতে শুনি, তখন কিন্তু আমি তোর মুখ সেলাই করে দিব। সরি আম্মু, ভুল হয়ে গিয়েছে। এই যে দেখো, কান ধরেছি। এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম কিন্তু পিটনে পড়বে। ওকে আম্মু। আমি কি আপনাকে হেল্প করবো আপামনি? মিষ্টি কণ্ঠের পেছনে ফিরে দেখি আনুমানিক 12 কি 13 বছর বয়সী হালকা পাতলা গড়নে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার মন বলল এটা হয়তো রেনু। তবু শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম, তুমি কি রেনু? জি আপামনি। তোমার কথাবার্তা পোশাকে মনে হচ্ছে না যে তুমি এই পাশে কাজ করো। শুধু আপনি না, কেউই ধরতে পারবে না যে আমি এই বাসায় কাজ করি। এই বাসার প্রত্যেকটা মানুষ খুব ভালো মনের। তারা আমাকে নিজেদের পরিবারের একজন সদস্য মনে করে। এমনকি আমাকে স্কুলেও ভর্তি করিয়েছে। ও আচ্ছা, আপাতত তোমার এখানে কোনো কাজ নেই, তুমি গিয়ে পড়তে বসো। আমার প্রয়োজন হলে আমি ডেকে নেব। ঠিক আছে আপামনি। আমি ঝটপট ফ্রিজ থেকে হাঁসের গোশত, ইলিশ মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। আম্মুর থেকে জেনেছি সায়ান আর আঙ্কেলের নাকি নারকেল দিয়ে হাঁসের গোশত আর ঝরঝরে পোলাও খুব পছন্দের। ফ্রিজে আদা রসুন পেঁয়াজ সব কিছু পিষে রাখা ছিল, আর ফলে আমার বেশি কষ্ট করতে হয়নি। আমি এক চুলায় গোশত বসিয়ে অন্য চুলায় পোলার চাল ভিজিয়ে নিলাম। বরাবরই আমার রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু রান্নার সময় লোকজন থাকলে মোটেও আমার ভালো লাগে না। আমার মনে হয় তারা রান্নায় নজর দিয়ে খাবারের স্বাদ নষ্ট করে দেয়। এমনকি আম্মু বেঁচে থাকতে যখন ছুটির দিনে কখনো রান্না করতে ইচ্ছে হতো, আম্মুকেও আমি কিচেনে অ্যালাউ করতাম না। এই নিয়ে আম্মু আব্বু সারাক্ষণ আমাকে টিচ করতো। পুরনো কথা মনে পড়তে আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। প্রায় 3 ঘন্টা ব্যয় করে সায়ান আর আঙ্কেলের পছন্দের হাঁসের গোশত, পোলাও, বাসমতি চালের ভাত, সরিষা ইলিশ, কচুর লতি দিয়ে ছোট মাছের তরকারি আর সাথে একটু পায়েসও রান্না করলাম। আপামনি রান্না শেষ হয়ে গিয়েছে? আপনি তো আমাকে ডাকলেন না। রেনু, এসেছো? আমি এক্ষুনি তোমাকে ডাকবো ভাবছিলাম। সব রান্নাবান্না করা শেষ হয়ে গিয়েছে। তুমি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে আপামনি।
ফ্রেশ হয়ে এসে দেখি আঙ্কেল বাদে সবাই টেবিলে বসে পড়েছে। আমাকে দেখে আম্মু বলল, তুইও বস, আমি খাবার সার্ভ করছি। তুমি খাবে না আম্মু? মায়েরা কখনো আগে খায় না মা, তোরা খেয়ে নে, তারপর আমি খাবো। এটা কেমন কথা আম্মু? তুমিও বসো না, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। মীরা, মনে হচ্ছে আজ বাসায় ভালো মন্দ রান্না হয়েছে। ভেবেছিলাম তোমার ওপর অভিমান করে আজ বাইরে থেকে খাবার খাবো, কিন্তু খাবারের ঘ্রাণে রুমে থাকা দুষ্কর হয়ে পড়েছিল আমার জন্য। অভিমান ভুলে চলে এলাম খেতে। এখন তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। খাবার টেবিলে পিনপর নীরবতা চলছে, কারো মুখে কোনো কথাই নেই, যে যার মতো করে খাচ্ছে। হঠাৎ আঙ্কেল বলে উঠল, মীরা, তোমার হাতটা দাও দেখি। কেন, কি করবে? তোমার রান্নার হাত দেখবো। আজ হঠাৎ এত ভালো রান্না কিভাবে করলে? মনে হচ্ছে নতুন হাতের রান্নার স্বাদ পেলাম। টেবিলে রাখা প্রত্যেকটা রেসিপি আমার পছন্দের। তোমাকে তো হাজারবার বলেও কচুরলতি রান্না করাতে পারি না। আজ হঠাৎ এই অধমের দিকে নজর গেল কেন তোমার? আজকে তো আমি রান্না করিনি। তাহলে কে করলো? রেনু? ও তো এত ভালো রান্না জানে না। আর স্বামীরা তো কখনো কিচেনেই যায়নি। ওর তো এত ভালো রান্না জানার প্রশ্নই আসে না। আমরা কেউই রান্না করিনি, ইনফ্যাক্ট আমরা কেউই আজ কিচেনেই যাইনি। কুয়াশা একা হাতে সবকিছু রান্না করেছে। আমি রান্না করেছি শুনে আঙ্কেলের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি খাবার ছেড়ে চলে যেতে লাগলেন। আমি সাহস করে আঙ্কেলের হাত ধরে বললাম, প্লিজ আঙ্কেল, খাবার ছেড়ে যাবেন না। অপরাধ আমি করেছি, খাবার তো কোনো অপরাধ করেনি। আপনি প্লিজ যাবেন না। আজ থেকে 8 বছর আগে বাবা মাকে হারিয়েছি। আমারও ইচ্ছে হয় সবার সাথে বসে খেতে। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, আমিও এর ব্যতিক্রম ছিলাম না। জানেন আঙ্কেল, আমি সব সময় মনকে সান্ত্বনা দিয়ে বলতাম, বাবা মাকে হারিয়েছি তো কি হয়েছে, শ্বশুর শাশুড়ির মাঝে আমি আমার নতুন বাবা মা খুঁজে নেব। কিন্তু সবার ভাগ্যে তো আর সব সুখ জোটে না। আমার কথা শুনে আঙ্কেল চুপচাপ বসে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, খাবার শেষ করে তুমি আমার রুমে আসো। ঠিক আছে আঙ্কেল। খাবার শেষ করে আঙ্কেলের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। বাবা গো, আঙ্কেলের যে রাগ, দেখা গেল আমার গালে ঠাটিয়ে এক চড় বসিয়ে দিল। এই মেয়ে, বাইরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভেতরে আসো। আমি মানুষ, পশু নই যে তোমাকে খেয়ে ফেলবো। আমার মধ্যেও মানবিকতা আছে। তোমার হাত দাও। জি আঙ্কেল। তোমার হাত দিতে বলছি। আমি ভয়ে ভয়ে হাত এগিয়ে দিতে আঙ্কেল আমার হাতে 1000 টাকার 5টা নোট ধরিয়ে দিল। হো মা, টাকা কেন আঙ্কেল? এটা হচ্ছে তোমার পুরস্কার আমার পক্ষ থেকে। আমি সত্যি আঙ্কেলের থেকে এতটা ভালো ব্যবহার আশা করিনি। মানুষ তার চাওয়া থেকে বেশি কিছু পেলে হতবম্ব হয়ে যায়। কী করা উচিত অনুচিত সেটা বোধটুকুও থাকে না। আমারও সেই রকম অবস্থা হয়েছে। বুঝতে পারছি না আমার ঠিক কী রকম প্রতিক্রিয়া করা উচিত। আমি ঠায় সেখানেই দাঁড়িয়ে রয়েছি। এরই মধ্যে আম্মু এসে বলল, বাহ, আমি যে তোমাকে 30টা বছর রান্না করে খাওয়াচ্ছি, কই আমাকে তো কখনো এমন পুরস্কার দাওনি। দেখো মীরা, ভালো জিনিসের প্রশংসা করতে আমি কখনো পিছুপা হই না। তুমি ইদানিং বুড়ি হয়ে গিয়েছো, রান্নার দিকে তেমন কোনো মনোযোগ দাও না, তাই রান্নার স্বাদটাও আগের মতো নেই। এই, কি বললে তুমি? আমি বুড়ি হয়ে গিয়েছি? তুমি জানো ভার্সিটির কত টিচাররা এখনো আমার দিকে তাকিয়ে থাকে? তারা তোমার ওই সাদা চুল দেখে এটাই ভাবে যে তোমার মতো বুড়ি মহিলা আমার মতো এমন হ্যান্ডসাম বর পেল কিভাবে। কিছুদিন পরে দাদু হয়ে যাবে, আর এখনো নিজেকে হ্যান্ডসাম দাবি করছো? দেখেছো আপু, তুমি মাত্র একদিন হয়েছে এই বাসার বউ হয়ে এসেছো, আর এরই মধ্যে আমাদের বাসার পরিবেশটাই পাল্টে গেছে। আস্তে আস্তে দেখো, বাবা তোমাকে অনেক ভালোবাসবে। আমার তো হিংসে হচ্ছে আপু, আমার বাবা মায়ের ভালোবাসার ভাগ বসাবে তুমি। তোমাকে তো এই বাসায় রাখছি না সামিরা। তোমার এসএসসি পরীক্ষা শেষ হলে আম্মুকে বলে তোমাকে এই বাসার থেকে বিদায় করে দেব। আমিও আমার ভালোবাসায় তোমাকে ভাগ বসাতে দেব না। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করব না আপু। আমিও তোমার মতো আম্মুর মতো একজন আদর্শ শিক্ষিকা হব। আপু তুমি বরং ঝটপট আমাকে ফুপি আম্মুর বানিয়ে দাও। বলে সামিরা এক দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে দেখি সায়ন কোলের উপর ল্যাপটপ বসিয়ে কাজ করছে। আমি তড়িঘড়ি করে ল্যাপটপ সরিয়ে সায়নের কোলের উপর বসে পড়লাম। সিনিয়র বেবি, তোমার সাহস কিন্তু বেড়েই চলেছে। সকালের ঘটনা কি তুমি ভুলে গেছো? তোমার সাহস হলো কি করে?
আমার কোলে বসা? কোলে বসেছি, বেশ করেছি। আপনি আমার বিয়ে করাবর, শুধু কোলে নয়, আপনার ঘাড়ে বসারও অধিকার রাখি আমি। আর আজ থেকে আমি এই রুমে এই বিছানায় থাকবো। ইম্পসিবল। ভুলেও আমার ধারে কাছে আসবে না। যেখানে আছো সেখানেই থাকো। হো মা, বিয়ে করেছে কি বর ছেড়ে দূরে থাকার জন্য? তার উপর বর যদি জুনিয়র হ্যান্ডসাম হয় তাহলে তো কথাই নেই। সিনিয়র বেবি, তুমি নামো তোমার কোল থেকে। যে মুটকির মুটকি তুমি, আমার হাতটি গুটটি ভেঙে গরু গরু হয়ে গেল। সিরিয়াসলি? আমি মুটকি? কোনো সন্দেহ আছে? মা, এটা তুমি কি করলে সিনিয়র বেব? সরি, আমি আসলে অতি খুশি হয়ে দিয়ে দিয়েছি। আশ্চর্য, মুটকি বলে খুশি ওর কি আছে? আমার কত দিনের ইচ্ছা কেউ আমাকে মুটকি বলবে, আর আমি মুটকি কথাটা শুনে আমার কান দুটো সার্থক করব। আর আজ আপনি আমার সেই চাওয়াটা পূরণ করেছেন। আমার স্বাস্থ্যের জন্য সবাই আমাকে শুটকি বলে খ্যাপাতো, এমনকি রাস্তার কুকুরটাও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভাবতো এটা কি মানুষ নাকি হাড্ডির বস্তা। জান, আজকের এই খুশিতে আপনাকে একদিন ট্রিট দিয়ে দেব। তোমার হাতে কি সিনিয়র বেবি? নিশ্চয়ই ড্যাড ডেকে নিয়ে কেলানি দিয়েছে। ড্যাড একদম উচিত কাজ করেছে। জি না, আঙ্কেল পুরস্কার স্বরূপ আমাকে 5,000 টাকা দিয়েছে। টাকার কথা বলতে শায়ন ছো মেরে আমার হাত থেকে টাকা নিয়ে গেল। আপনি আমার টাকা নিলেন কেন? এই টাকাটা আঙ্কেলের থেকে আমার প্রথম পাওয়া। আমার কাছে এই 5,000 টাকার মূল্য 5 কোটি টাকার সমান। আপনি আমার টাকা ফেরত দিন বলছি। আমার এখন টাকার প্রয়োজন, তাই নিয়েছে। তোমাকে পরে শোধ করে দিব। আমিও শায়নের হাত থেকে টাকাটা নিয়ে নিলাম। মিস্টার শায়ন, আপনি যদি বাগানের কচু হয়ে থাকেন, আমিও গাছের বাতাবি লেবু। আমার সাথে টক্কর দেওয়া এত সহজ নয় মিস্টার শ্রেয়াস আবরার শায়ন। আপনার টাকার প্রয়োজন বলতে শুধু তাকিয়ার পেছনে ফালতু টাকা ব্যয় করা, এটাই আমি খুব ভালো করে জানি। আমার টাকা আমি যেভাবে ইচ্ছা যার পেছনে ইচ্ছা ব্যয় করবো। এই ব্যাপারে তুমি বলার কে? আমি আপনার বিয়ে করাবো, আপনার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। এখন থেকে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা থাকবে না, সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। মাস শেষে আমি আপনাকে হাত খরচের টাকা দিব। অখাতে অনেক টাকা ব্যয় করেছেন, আর নয়। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ সিনিয়র বেব। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনি ভুলে যান কেন? আমি একজন শিক্ষিকা। শিক্ষিকারা অবাধ্যকে কিভাবে বাধ্য করতে হয় সেটা খুব ভালো করে জানে। লুক অ্যাট দ্য ফোন। কিসের ভিডিও এটা? আপনি নিজেই নিজের চোখে দেখুন না। ছি ছি, এমন একটা নোংরা ভিডিও করতে তোমার একটুও বিবেকে বাড়লো না? এক্ষুনি ডিলিট কর বলছে। নো ওয়ে ডিয়ার, আপনি যদি আমার কথা অনুযায়ী না চলেন এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো মিস্টার জুনিয়র, একবার ভেবে দেখুন তো, আপনার এই লজ্জাজনক ভিডিও একবার যদি ভাইরাল হয়ে যায়, আপনার নাম, যশ, খ্যাতি, ক্যারিয়ার, এমনকি আপনার লেখিকা গার্লফ্রেন্ডও হাতছাড়া হয়ে যাবে। তো নাও ইউর চয়েস। আমার কথা অনুযায়ী চলবেন নাকি ভিডিও ভাইরাল করব? গতকাল রাতে আমার ট্রাউজার খুঁজে পেয়েছিলাম না, তাই লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। লুঙ্গিতে আমার দুর্বলতা রয়েছে, আর তুমি আমার সেই দুর্বলতার সুযোগ নিয়েছ। তুমি মজা ঠিক করো না সিনিয়র বেবি। রাতে আমার লাগেজ নিতে এসে দেখি যে আপনার লুঙ্গি আকাশে উঠে গেছে। আমিও ভাবলাম আপনার মতো ঘাটতারাকে সোজা করতে এর থেকে ভালো কোনো অস্ত্র আর নেই। ব্যাস, ভিডিওটা করে নিলাম। কিন্তু আপনি তো আমার কথা অনুযায়ী চলবেন না। তার চেয়ে বরং ভিডিওটা আমি ভাইরাল করে দিই, অনেক লাইক কমেন্ট শেয়ারও হবে। আপনার ভিডিও ভাইরাল করে আমিও ভাইরাল হয়ে যাব। হ্যাক মাখিয়ে কিন্তু সে চায় না। আমারও সময় আসবে, তখন আমি তোমাকে ঠিক দেখে নেব। উফস, জুনিয়র, বিশ্বাস করো, আমিও চাই তুমি আমাকে দেখো। আমি তো তোমাকে বারণ করি না দেখতে। দেখো না, কলিজা ভরে দেখো। খুব মজা লাগছে তোমার, তাই না? অবশ্যই, কি করব বলো? সোজা আঙ্গুলে যখন ঘি না ওঠে তখন তো আঙ্গুল বাঁকা করতেই হয়। শায়নের সাথে এভাবে মজা আর খুনসুটিতে কেটেছে 1 সপ্তাহ। বিয়ে উপলক্ষে স্কুল থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছিলাম। আজ থেকে আবার স্কুলে জয়েন করতে হবে। আমি তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। শায়নকে অনেকবার ডাকলাম কিন্তু উঠলো না। আমি জানি শায়ন জেগে জেগে ঘুমানোর ভান করছে যাতে নামাজ পড়তে না হয়। শায়ন, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। সিনেমাতে দেখতাম গাড়ি নিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে নায়ক নায়িকার স্মৃতিশক্তি হারিয়ে যেত, কিন্তু তোমার কি অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? তুমি কি ডিলের কথা ভুলে গিয়েছো? এখন থেকে ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন দেখি তুমি মসজিদে চলে গিয়েছো। আমার কথার অবাধ্য হলে জানো তো কি করব। বেশি কিছু করব না বেবি,
শুধু ভিডিওটা ভাইরাল করে দেব। যাচ্ছে তো সিনিয়র বেবি, এত প্যারা দাও কেন? সোজা করে বললেই তো পারো। আমি রুমটা গুছিয়ে কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে দেখি আম্মু নাস্তা রেডি করেছে। আমি আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং টু বেবি। তুমি কিচেনে কেন আম্মু? আমি রান্না করতাম। তুই তো এই 1 সপ্তাহ রান্না করেছিস মা। আজকে থেকে তোর আবার স্কুলে জয়েন করতে হবে। এখন রান্না করে আবার দিন ভরে বকবক করতে হবে। অনেক কষ্ট হয়ে যাবে তোর। আমার তো তেমন ক্লাস নিতে হয় না, কিন্তু তোর তো অনেকগুলো ক্লাস নিতে হয়। তাই ভাবলাম আমি রান্না করি, তুই বরং ছুটির দিনে রান্না করিস। ঠিক আছে আম্মু। আমি নাস্তা সেরে রেডি হয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে মিনহাজ স্যারের সাথে দেখা হয়ে গেল। আরে কুয়াশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? আমার আর ভালো থাকা হলো কই। বাদ দাও আমার কথা। তোমার সংসার জীবন কেমন চলছে? আপনাকে তো বলা হয়েছিল, আসলেন না কেন বিয়েতে? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখার সাহস আমার ছিল না কুয়াশা। মানে কি স্যার? কে আপনার ভালোবাসার মানুষ? মিনহাজ স্যার আমার কথার উত্তর না দিয়ে বলল, কুয়াশা, চলো আমরা ক্যান্টিনে গিয়ে বসি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ক্লাস শুরু হওয়ার এখনও তো দেরি আছে। ঠিক আছে স্যার, চলুন। আমরা ক্যান্টিনে গিয়ে বসলাম। বেশ বড় ক্যান্টিন এটা, অনেক মানুষের আনাগোনা হয় এখানে। কুয়াশা, কি খাবে বলো? খাদের মুখে তো আর গল্প জমবে না। আমি মাত্রই নাস্তা সেরে এসেছি, এখন কিচ্ছু খাবো না। খাবো না বললে তো হবে না, কিছু একটা খাও। ঠিক আছে, কফি খাওয়াই যায়। আমরা দুজনেই কফি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ টেবিলের উপর সাইডে পরিচিত একটা মুখ দেখে থমকে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না, ও এখানে, তাও আবার এই অবস্থায়। টেবিলের অপর সাইডে আর কেউ নয়, স্বয়ং তাকিয়া বসে রয়েছে। শুধু তাকিয়া একা নয়, ওর সাথে একটা ছেলেও বসে রয়েছে। দুজনে এমনভাবে চিপকে রয়েছে যেন তারা স্বামী স্ত্রী। কিছুদিন আগে স্বামী আমাকে দেখিয়েছিল তাকিয়ার ছবি, যার কারণে আমার চিনতে অসুবিধা হয়নি যে এইটাই তাকিয়া। তার মানে আমার সন্দেহ ঠিক, তাকিয়া সুইসাইড করার মিথ্যা নাটক করে সায়নের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আর সায়ন সেটা বুঝতেই পারেনি। আম্মু ঠিকই বলেছিল, সায়নটা বড্ড অবুঝ। বয়সের দিক থেকে পরিপক্ক হয়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। আমিও ঝটপট কয়েকটা পিক তুলে নিলাম আমার জুনিয়র বরের লেখিকা গার্লফ্রেন্ডের। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি যতটুকু জানি, তাকিয়া একজন বড়লোক বাবার মেয়ে। ওর তো টাকা পয়সার কোনো অভাব থাকার কথা নয়। তারপরও তাকিয়া সায়নের থেকে কেন মিথ্যে কথা বলে টাকা নেয়? কি এমন কারণ থাকতে পারে? এ কি কুয়াশা, কফি খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। এই যে খাচ্ছি তো। তোমাকে কোনো কারণে চিন্তিত লাগছে। কি হয়েছে কুয়াশা? আমাকে বন্ধু মনে করে বলতে পারো। কিছু না স্যার, আজকে নবম শ্রেণীতে আমার জাবেদার ক্লাস নিতে হবে। বাসা থেকেও প্রিপারেশন নিয়ে আসিনি, তাই ভাবছিলাম ঠিকমতো পারবো তো ক্লাস নিতে। তুমি বরং এখন বইয়ের পাতায় একটু চোখ বুলিয়ে নাও। আমার এক্ষুনি ক্লাস শুরু হবে। আসছি আমি, বাই। ঠিক আছে স্যার। মিনহাজ স্যারের সাথে কথা বলতে বলতে টেবিলের অপর সাইড কখন যে ফাঁকা হয়ে গেছে বুঝতেই পারিনি। ওহ শিট! সাপুরে বিন বাজানোর আগে সাপ হাতছাড়া হয়ে গেল। কোনো ব্যাপার না, গর্ত করে কিভাবে সাপ বের করতে হয় এই কুয়াশার খুব ভালো করে জানা আছে। ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করতে গিয়ে শুনি মিনহাজ স্যার বিল পরিশোধ করে গিয়েছে। আচ্ছা আঙ্কেল, 4 নম্বর টেবিলে যারা বসেছিল, আপনি কি তাদেরকে চিনেন? আমি তো খেয়াল করিনি মা। আচ্ছা, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি সিসি ক্যামেরা চেক করে বলছি। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। মা, এই মেয়েটার নাম তাকিয়া, আর সাথে ওর হাজবেন্ড রিয়ান। কিছুদিন আগেই এদের বিয়ে হয়েছে। তাকিয়ার বাবা আমার পরিচিত, আমিও উপস্থিত ছিলাম ওদের বিয়েতে। ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা ক্লাসে চলে আসলাম, কিন্তু মনোযোগ দিতে পারছি না। তাকিয়ার ব্যাপারটা আমার মস্তিষ্কে গেঁথে গেছে। আমি ভেবেছিলাম সাধারণ সাপ হবে, কিন্তু এখন তো দেখছি সাক্ষাৎ কাল লাগেনি। তাজা একটা বর থাকতো, আমার ভোলা ভালা জুনিয়র বরের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যাপারটা যেমন এক ফুল দো মালিক টাইপের মনে হয়। তাকিয়ার ব্যাপারটা নিয়ে ছক করছিলাম, এরই মধ্যে স্টুডেন্টটা বলে উঠল, ম্যাম, আমরা জাবেদার ডেবিট ক্রেডিট হিসাবটা কিভাবে নির্ণয় করব বুঝতে পারছি না। সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। হিসাব 5 প্রকার, এটা নিশ্চয়ই তোমরা জানো। জি ম্যাম। 5 প্রকার হিসাব হলো সম্পদ, দায়, মালিকানা সত্তা, আয়, ব্যয়। এর মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট।
অপরদিকে দায়, মালিকানা সত্ত্বা, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। যেমন একটা উদাহরণ দেই, নগদ 1 লাখ টাকা দিয়ে একটা আলমারি ক্রয় করা হলো। এখানে আলমারি ক্রয় করার ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে আর নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে আমাদের জাবেদা হবে সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য আলমারি হিসাব ডেবিট আর নগদ অর্থ কমে যাওয়ার জন্য নগদান হিসাব ক্রেডিট। অন্য একটা উদাহরণ দেই, কামালের নিকট নগদে বিক্রয় 5,000 টাকা। এখানে নগদে বিক্রয় করার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর বিক্রয় করার ফলে আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে জাবেদা হবে নগদ টাকার বৃদ্ধির কারণে নগদান হিসাব ডেবিট, অপরদিকে আয় বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রয় হবে ক্রেডিট। এই নিয়মেই সব জাবেদা করতে হবে। আগে বুঝতে হবে কোন হিসাবটা বৃদ্ধি পেয়েছে আর কোনটা হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি ম্যাম, পারবো আমরা। লাঞ্চের পর আরও 2টো ক্লাস শেষ করে আমি আম্মু বাসায় ফিরে এলাম। রুমে এসে দেখি শায়ন ল্যাপটপ নিয়ে কাজ করছে। শায়ন, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে আসো তো, খুবই ক্লান্ত লাগছে। একটু তাড়াতাড়ি যাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। আমাকে বলছো? আমার কি দ্বিতীয়বার আছে যে তাকে বলবো? আমি নিজে কখনো চক থেকে গ্লাসে পানি ঢেলে খাই না, আর তোমাকে আমি শরবত করে এনে খাবো? হাউ ফানি। শায়ন, তোমাকে কিছু দেখানোর আছে আমার। আমার কিছু দেখা লাগবে না সিনিয়র বেব। তোমার কিছু দেখানো মানেই আমার মানি টানাটানি করা। তার থেকে বরং আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি। হেই তো, বইয়ের বাধ্য গুলুমুলু বড় একটা গাল টেনে দিয়ে বললাম, এই, একদম আমার গাল টানবে না, বিরক্ত লাগে এটা আমার। আমার সেই ছোটবেলার অভ্যাস, বাচ্চাদের দেখলে গাল টানতে না পারলে ভালোই লাগে না। এটাকে আদর করা বলে, বুঝলে? হুম হুম। লাগবে না আমার এমন আদরের। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। ফ্রেশ হয়ে এসে দেখি শায়ন সত্যি সত্যি শরবত নিয়ে আসছে। এনো তোমার শরবত, এখন আমার মুখে তুলে খাই দিতে বলো না যেন। অবশ্যই, তুমি চাইলে দিতে পারো, আমি কিছু মনে করব না। তুমি ভেবো না সিনিয়র বেবি, আমি তোমাকে ভালোবেসে শরবত করে নিয়ে আসছি। শুধুমাত্র ভিডিওটার জন্য ব্ল্যাকমেলের শিকার হয়ে আমাকে এত কিছু করতে হচ্ছে। তোমার মতো কত ঘাটতারা পোলাই পান এক চুটকিতে সোজা করে দিয়েছি, আর তুমি কি না বাসরাতে আমায় গলায় ছুরি চালিয়ে দিয়েছিলে? সত্যি শায়ন, তোমার সাহসের প্রশংসা করতে হয়। তুমি যার কারণে আমার গলায় ছুরি ধরেছিলে, তোমার সেই লেখিকা গার্লফ্রেন্ড যে বিবাহিত, তুমি কি জানো? তাকে আর বিয়ের কথা জানার পরও শায়নের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। আমি তো ভেবেছিলাম হয়তো গার্লফ্রেন্ডের বিয়ের সংবাদে বেচারা কান্নাকাটি করে রুমের মধ্যে হাঁটু পানি বসিয়ে দেবে, বাট সেরকম কিছুই হলো না। তুমি কিভাবে জানলে? আর তুমি যে সত্য কথা বলছো তারও তো কোনো প্রুফ নেই। প্রুফ আছে শায়ন, এতটা কাঁচা খেলোয়াড় আমি নই। আমি জানতাম মুখের কথায় তুমি বিশ্বাস করবে না, তাই প্রমাণ সঙ্গে করে নিয়ে আসছি। লুক অ্যাট দ্য ফোন। প্রথমত, স্বামী স্ত্রী না হলে কখনো কেউ এভাবে চিপকে থাকবে না। আর দ্বিতীয়ত, এই রেকর্ডটা যা আমি ক্যাশ কাউন্টারের আঙ্কেলের মুখে শুনেছি। দেখো শায়ন, অনেক হয়েছে, আর নয়। তোমাকে আমি বারবার বলেছি তাকিয়া ভালো মেয়ে নয়। ওর থেকে ফিরে এসো প্লিজ। আমি বলছি না আমাকে ভালোবাসার জন্য বা স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য। তুমি তাকিয়ার থেকে ফিরে এসো, এসবের কোনো প্রয়োজন নেই আমার। তবু তুমি তাকিয়ার থেকে ফিরে এসো। এটা শুধু আমার একার নয়, আম্মুরও অনুরোধ। সরি, আমি তোমাদের অনুরোধ রাখতে পারবো না। আমি চাইলেও তাকিয়ে আমাকে মুক্তি দেবে না। আমার যে তাকিয়ার কাছে হাত পা বাঁধা রয়েছে। কেন শায়ন? চুপ করে থেকো না শায়ন, আমি কিছু জিজ্ঞাসা করছি। আমি বলতে পারবো না সিনিয়র বেব। চুপ করে থাকা কোনো সমস্যার সমাধান নয়। তোমার জন্য প্রতিনিয়ত আম্মু কষ্ট পাচ্ছে। আমি চোখের সামনে আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি প্লিজ বলো শায়ন। এরপর শায়ন যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাকিয়ার সত্য উদ্ঘাটন করতে এসে এত বড় একটা সত্যের মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। আজ থেকে 8 বছর আগের ঘটনা। আমি তখন নতুন নতুন ড্রাইভিং শিখেছি। ডিসেম্বরে আমার পরীক্ষা শেষ করে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে গ্রামে ঘুরতে চাই। আমার দাদু বাড়ি। আমাদের ফ্রেন্ড সার্কেলে তাকিয়া সহ আরও 2টা মেয়ে ছিল। গ্রামের পরিবেশ আসলে ভিন্ন। আমরা শহরে 4 দেয়ালে বন্দি থেকে সে ভিন্নতা অনুভব করতে পারি না। গ্রামে ভোরবেলা পাখির কিচিমিচির শব্দ, দূর থেকে মক্তবের বাচ্চাদের কোরআন তেলাওয়াতের মধুর কণ্ঠে ঘুম ভেঙে যায়। শহরের মতো গ্রামে ঝর্ণা নেই, আছে পুকুর যেখানে মুক্ত হাসির মতো সাঁতরে বেড়ানো যায়। গ্রামে বিদ্যুতের আনাগোনা নেই, আছে আকাশ ভরা জ্যোৎস্না। আর রান্নার কথা না বললেই নয়, এখানে মাটির উনুনেই রান্না করা হয়, যার স্বাদ শহরের গ্যাসের জন্য রান্না করা খাবারের স্বাদকে হার মানিয়ে দেয়। এভাবে মজার মজার খাবার, গ্রামীণ পরিবেশ, হাসি ঠাট্টা, মজা খুনছুটিতে কখন যে গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায় বুঝতেই পারিনি।
গ্রামে সাধারণ ঘোল পাওয়া যায়, যা অনেকটা নেশা জাতীয়। গ্রাম থেকে ফেরার পথে আমরা সবাই মজার ছলে ঘোল খাই, যা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে ভুল প্রতিনিয়ত করে করে খাচ্ছে। দিন শেষে আমার মনে হয় আমি অপরাধী। আমার অপরাধের কোনো ক্ষমা নেই। এটুকু বলে সায়ন গ্লাসে রাখা শরবত খেয়ে নিল। আমি স্পষ্ট বুঝতে পারছি সায়নের কণ্ঠ কেঁপে উঠছে। তারপর কি হলো? তুমি কি এমন করলে? তার জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে আছো? খুন? মানে কি? মানে আমি খুন করেছি? হ্যাঁ, আমি একটা খুন করেছি। আমার জন্য 2টা প্রাণ শেষ হয়ে গেছে। আর সেই খুনের ঘটনা ধামাচাপা দিতেই তাকে আমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা নেয়। শান প্লিজ হেয়ালি না করে বলো তারপর কি হয়েছে? ঘোল খাওয়ার কারণে আমার মধ্যে অনেকটা নেশা প্রভাবিত হয়। শহরের মধ্যে প্রবেশ করতে ফ্রেন্ড সার্কেলের সবাই যার যার গন্তব্যস্থলে নেমে যায়। আর তাকিয়ার বাসা আমার বাসার কাছাকাছি হয় তাকিয়ে থেকে যায়। গাড়ি চলছিল আপন গতিতে। হঠাৎ আমার মাথা ঘোরাতে শুরু করে, চোখ মুখ ঝাপসা হয়ে আছে। অতিরিক্ত ঘোল খাওয়ার প্রভাবে একসময় জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু আমার এটুকু মনে আছে, জ্ঞান হারানোর আগে আমি বেসামালভাবে গাড়ি ড্রাইভ করছিলাম। আর হুট করে কালো রঙের একটা গাড়ি আমার গাড়ির সামনে চলে আসে। এরপর কি হয়েছিল আমি জানি না। জ্ঞান ফেরার পর তাকিয়ে বলেছিল আমার জন্য নাকি ওই গাড়িতে থাকা 2টো প্রাণ শেষ হয়ে গেছিল। ঘটনা আকস্মিকতায় আমি অনেকটা ঘাবড়ে যাই। তাকে বারবার পুলিশকে সবটা বলে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমি তাকে হাত জোর করে বলি ও যেন বিষয়টা ধামাচাপা দিয়ে রাখে, না হলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। মম, ড্যাড মানসিকভাবে খুবই আঘাত পেত। কিন্তু তাকে শর্ত দেয় ওকে ওর চাওয়া অনুযায়ী টাকা দিতে হবে। আমিও নিজেকে বাঁচাতে তাকে শর্তে রাজি হয়েছে, যার ফলস্বরূপ তাকিয়ে বলা মাত্রই ওর অ্যাকাউন্টে আমার টাকা ট্রান্সফার করতে হয়। শায়নের কথা শুনে আমি যেন পাথর হয়ে গিয়েছি। আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার মানে শায়নের কথা অনুযায়ী সেই দিন ট্র্যাকে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, স্বয়ং শায়নের কারণে আমার আব্বু আমার মৃত্যু হয়েছে। হ্যাঁ, শায়ন আমার বাবা মায়ের খুনি। আর আমি কি না আমার বাবা মায়ের খুনির সাথে সংসার করতে বসেছি? হঠাৎ করে কেমন যেন অস্বস্তি হয়ে মাথা ঘুরে উঠল। আমি পড়ে যেতে শায়ন আমাকে ধরে ফেললো। সিনোর বেবি, কি হলো তোমার? তুই স্পর্শ করবি না আমাকে, তুই একটা খুনি। কি বলছো কি তুমি? সেই দিন তোর ফুর্তি করার জন্য অ্যাক্সিডেন্ট আর কারো নয়, স্বয়ং আমাদের গাড়িতে হয়েছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গেল, আমার বাবা মা বেঁচে ফেরেননি। সরি ফর এভরিথিং। সরি বললে সব কিছু সমাধান হয়ে যায় না। আমি তোকে ক্ষমা করে দিল, তুই কি পারবি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে? পারবি বাবা মায়ের থেকে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দিতে? বাবা মা মারা যাওয়ায় মামির কাছে দিন রাত অত্যাচারের শিকার হয়েছি। এমনকি আশ্রিতা ছিলাম বলে বিয়ের আসর ছেড়ে বর চলে গিয়েছিল। পারবি সেই অপমান ফিরিয়ে নিতে? হ্যাঁ? এই কথা বলতে শায়ন আমার পা জড়িয়ে ধরল। এ কি, তুই আমার পায়ে হাত দিয়েছিস কেন? পা ছাড় বলছি। আমি তোকে না মারলো তুই আমার স্বামী, স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দেওয়াটা বেমানান দেখায়। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না সিনোর বেব। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, তবু তুমি আমাকে ক্ষমা করো। তুই যা করেছিস তাতে আদৌ কি ক্ষমার যোগ্য? বলছি তো আমার ভুল হয়েছে। এই ভুলে প্রতিনিয়ত আমি নিজেও শেষ হয়ে যাচ্ছি। কিন্তু তুমি কিভাবে শিওর হলে ওটা তোমাদেরই গাড়ি ছিল? কারণ কালো গাড়িতে আমরা ছিলাম, আর 2জন লোক আমার বাবা মা ছিল। তুই যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার, আমাকে একটু একা থাকতে দে। কুয়াশাকে এই অবস্থায় দেখে সায়ানের মোটেও ভালো লাগছে না। কষ্ট হচ্ছে কুয়াশার জন্য। ওর এই অবস্থার জন্য সায়ান নিজেকে দায়ী করছে। সায়ান ভাবতে লাগলো কিভাবে কুয়াশার মন ভালো করা যায়। পরক্ষণেই মনে হলো কুয়াশার তো বিরিয়ানি খুব পছন্দের। বিরিয়ানি দেখে নিশ্চয়ই একটু মন ভালো হবে। যদিও কুয়াশার সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই, সায়ানের তবুও একটু তো চেষ্টা করতে পারে মেয়েটার মন ভালো করার। কিন্তু সায়ান রান্না জানা তো দূরের কথা, কখনো কিচেনেও যায়নি। পরক্ষণেই মনে হলো ইউটিউব তো আছেই, ইউটিউব থেকে শিখে রান্না করবে। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই জল শুকিয়ে যায়। সায়ানেরও অবস্থা হয়েছে এমন। ইউটিউবে ভিডিও প্লে করতে গিয়ে বুঝতে পারলো কারেন্ট নেই, যার কারণে ভিডিও প্লে হচ্ছে না। বেচারা কি করবে বুঝতে না পেরে তার মমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মম, বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়? কেন? তুই জেনে কি করবি? রান্না করব।
সিরিয়াসলি? এত প্রশ্ন কেন করছো? বললে বলো, না বলে নাই। আরে এত রেগে যাচ্ছিস কেন? তোর যে বিরিয়ানি খেতে মন চাইছে আমাকে বলতে পারতি, আমি রান্না করে দিতাম। আমি খাওয়ার জন্য রান্না করছি না। তাহলে কার জন্য রান্না করতে চাচ্ছিস? তাকিয়ার জন্য? না, তোমার একমাত্র সিনিয়র বৌমার জন্য। মানে কি? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ মম, জোর করে বিয়ে দিয়েছ সিনিয়র একটি বেবির সাথে, যে কিনা শ্রেয়াস আপনার শানকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এখন আমার তার পুরনো কথা মনে করে মন খারাপ হয়েছে, তাই তার মন ভালো করার জন্য আমার এই সূক্ষ্ম প্রচেষ্টা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুই নোট করে নে। ঠিক আছে মম। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর সায়ান সক্ষম হলো বিরিয়ানি রান্না করতে। একটা প্লেটে বিরিয়ানি, ডিম, সালাদ সাজিয়ে রুমে নিয়ে এলো। রুমে এসে দেখে কুয়াশা শুয়ে রয়েছে। সিনিয়র বেবি, দেখো তোমার জন্য কি আনছে। তুই আমার সামনে আসবি না স্যার। যতবার তুই আমার সামনে আসবি ততবার আমার বাবা মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠবে, আর আমার ততবার মনে হবে আমি একটা খুনির বউ। তুমি আমাকে যা মন চায় বলো, তবু উঠে দেখো তোমার জন্য কি নিয়ে আসছে। কুয়াশা উঠে সায়ানের হাতের দিকে তাকিয়ে সায়ানের গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। মারলে কেন সিনিয়র বেব? কুয়াশার কি হলো কে জানে, সায়ানকে সাথে সাথে জড়িয়ে ধরল। আমি কি তোকে বলেছি আমার জন্য হাত পুড়িয়ে বিরিয়ানি রান্না করতে? হাতের কি অবস্থা করেছিস? হ্যাঁ, ফোসকা পড়ে যাবে তো। তুই একটু দাঁড়া, আমি মলম নিয়ে আসছি। মলমের কোনো প্রয়োজন নেই, তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করলাম। কই একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা নয়, দিলে ঠাস ঠাস করে চর বসে। এর জন্যই কথায় বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি তো তোকে চুরি করতে বলিনি, তুই আগ বাড়িয়ে চুরি করতে গিয়েছিস কেন? তোমার মুখে তুই তুই করে শুনতে বিমানও লাগে, প্লিজ তুই করে বলো না। হো মা, হে দেখি ভূতের মুখে রাম রাম। তুই তুকারি বলা কে শুরু করেছিল শুনি? ভুলে গেছিস বাসরাতের কথা? চেনা না জানা না অপরিচিত একটা মেয়ের সাথে অভদ্রের মতো তুই তুকারি করেছিলি। বারবার বাসরাতের কথা তোলো কেন? তাকে এর ব্যাপারে তো সবটাই বললাম। ও হয়তো ভেবেছিল আমার বিয়ে হলে ওকে ওর প্রয়োজন অনুযায়ী টাকা দিব না, যার কারণে সুইসাইডের মিথ্যা নাটক করেছিল। আর সব মিলিয়ে আমার মাথায় আগুন চলছিল, যার কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল। কি করব তখন বুঝতে পারছিলাম না, তাই খারাপ ব্যবহার করেছে। তার মানে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড নয়? না, আমার ক্লাস ফ্রেন্ড ছিল। ওর মতো ঠকবাজ অর্থলোভী মেয়ে কখনই আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। আমার প্রথম প্রেম, ভালো লাগা, ভালোবাসা সাইফাতুল মুনতাহা। যদিও আমি জানি না সে আমার সিনিয়র না জুনিয়র, কারো না ফর্সা, লম্বা না খাটো। ইনফ্যাক্ট তার সাথে কখনো আমার কথাও হয়নি। তাকে না দেখে ভালোবেসেছে। যদিও তার মতো এত বড় একজন লেখিকা আমার মতো সাধারণ ছেলেকে ভালোবাসবে না, তবুও তার অসাধারণ প্রতিভা, তার ব্যক্তিত্ব, তার আচরণ ব্যবহার আমাকে বাধ্য করেছে তাকে ভালোবাসতে। আমি জানি সব ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি আমিও দূর থেকে ভালোবেসে যাব। তাহলে তুমি যে বলেছিলে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড, এমনকি আম্মুও বলেছিল। তাকে সব জায়গাতে ওকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিত, এমনকি আমাকে বাধ্য করেছিল ওকে আমার গার্লফ্রেন্ডের পরিচয় দিতে। আমি নিজেকে বাঁচাতে তাকে আর কথা অনুযায়ী চলতে বাধ্য হয়েছে। আর 2 দিন ধরে তাকে সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না, ওর ফোন বন্ধ। এখন এত কথা না বলে ঝটপট বিরিয়ানি খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানির স্বাদ পাবে না। তুমি খেয়েছো? খাওয়ার সময় পেলাম কই? তাছাড়া তুমি যে কথার সাথে সাথে থাপ্পড় খাইয়েছ, এমনিতেই পেট ভরে গেছে। আপাতত 1 সপ্তাহ না খেলেও চলবে। আমি তো আর তোমার বাবা মাকে ইচ্ছে করে মারিনি। আর আমি শিওর জানি ও না আসলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি সবটাই সাজানো নাটক। কারণ আমি নেশার ঘরে ডুবেছিলাম। তাকে আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই বিশ্বাস করে নিয়েছিলাম। সরি, আসলে আমি সত্যিটা না জেনে না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমার প্রথম থেকে সন্দেহ ছিল আমার বাবা মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি, তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর আমার ধারণাটাই সত্যি হয়েছে। সেই দিন তোমার গাড়িতে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি। আমার মনে হয় তাকিয়ে তোমাকে ঘোলের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়েছিল, কারণ ঘোল খেলে অতটাও নেশা হয় না। এর পেছনে নিশ্চয়ই তাকিয়ার কোনো হাত রয়েছে, আর সেইখানে তুমি শুধুমাত্র দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছ। কিছুক্ষণ আগেই তো বললে আমি তোমার বাবা মায়ের খুনি, আর এখনই বলছো আমি কিছু করিনি। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? বিয়ের 1 দিন আগে আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। অতদিন ফোন সার্ভিসিংয়ে ছিল। আজ যখন ফোন পুনরায় চালু করলাম
তখন এই মেসেজগুলো দেখে বুঝতে পেরেছি আমার বাবা মায়ের খুন মেসেজের অপর পাশের ব্যক্তি করেছে, আর যার সাথে তাকিয়াও জড়িত রয়েছে। দেখো বিয়ের দিনের মেসেজে লেখা। তোমাকে আমি কিছুতেই অন্যের হতে দিব না টিয়া পাখি। তোমাকে পাওয়ার জন্য এত পরিশ্রম করেছি, সেই পরিশ্রম কিছুতেই ব্যর্থ হতে পারে না। এই দেখো বিয়ের রাতের মেসেজ। আমি ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না বিয়েটা আটকাতে। আমি চেয়েছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার পর সবাই যখন তোমার দিকে আঙুল তুলবে, ঠিক তখন আমি ভালো মানুষে যে তোমার সামনে যাব, তোমাকে বিয়ে করে আমার করে নিব। কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে কোথা থেকে যেন ওই বুড়ি তার কোচে ছেলে নিয়ে উদয় হলো আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে। তুমি হয়তো এতক্ষণ পাশরে মগ্ন হয়ে গেছো। বিশ্বাস করো পাখি, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে তোমার ওই জুনিয়র বরকে ঠিক সেইভাবে মৃত্যু দিই যেভাবে তোমার বাবা মাকে দিয়েছিলাম। আরে বাহ, এই তো দেখছি তোমার সাইকো প্রেমিক। প্রেমিকার জন্য বাবা মাকে খুন, ভাবা যায়? কত ভালোবাসে তোমাকে। একে সিনিয়র বেবি, তুমি কান্না করছো কেন? আমি তো মজা করছিলাম। দেখো যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা এখন চাইলেও আঙ্কেল আন্টিকে ফিরে নিয়ে আসতে পারবো না, কিন্তু আঙ্কেল আন্টির খুনিকে বের করে ঠিকই শাস্তি দিতে পারবো। তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। আর দায়কের সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। এখন ছটফট চোখের পানি মুছে তাড়াতাড়ি খেয়ে নাও। তুমিও তো খাওনি, আর হাতে যা অবস্থা মনে হয় না হাত দিয়ে খেতে পারবে। হা করো, আমি খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে সায়ানের কল আসায় সায়ান বাইরে চলে গেল, আর কুয়াশা আম্মুর রুমে গিয়ে স্কুলের বিষয় আলোচনা করতে লাগলো। রাতে ঘুমাতে এসে কুয়াশা দেখলো সায়ান সোফায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বিয়ের পরের দিন থেকে কুয়াশা সায়ান একই রুমে থাকলেও একই বিছানায় থাকে না। কুয়াশা বিছানায় থাকে আর সায়ান সোফাতে, কিন্তু এখন হালকা হালকা শীত শুরু হয়েছে। সায়ানের সোফায় ঘুমানো বেশ কষ্টকর হয়ে যাবে বুঝতে পেরে কুয়াশা সায়ানকে বলল, শায়ন, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি বরং সামিরের কাছে বা অন্য কোনো রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। এত বড় একটি বিছানা থাকতে তুমি অন্য রুমে কেন যাবে সিনিয়র বেব? তুমি যদি চাও আমরা বেড শেয়ার করতেই পারি। আর ইউ শিওর? ইয়া, ফ্রিতে সার্কাস দেখতে হবে না তো? একদমই না। আজকে ট্রাউজার পরেছে, সো সার্কাস দেখানোর কোনো চান্সই নেই। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আগামীকাল আমার ফ্রিল্যান্স ক্লাস আছে, আমি বইয়ের পাতা একটু চোখ বুলিয়ে নিই, তারপর ঘুমাতে যাব। ঠিক আছে, গুড নাইট। এই দাঁড়িয়ে যাও। আবার কি হলো সিনিয়র বেবি? তুমি যে শুতে যাচ্ছ মশারি কে টানাবে? এতদিন তো তুমি টানিয়েছ, তাহলে আজ প্রশ্ন কেন উঠছে? এতদিন আমি বিছানায় একা ছিলাম, তাই মশারিও আমি টানিয়েছি। আজ থেকে যেহেতু তুমিও থাকবে, তাই সপ্তাহে 4 দিন আমি মশারি টানাবো, আর বাকি 3 দিন তুমি টানাবে। সো তাড়াতাড়ি মশারি টানিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমার মুখে যেন আর কখনো সাইফাতুল মুনতাহা নাম না শুনি। বিয়ে হয়েছে, এখন নজর ঠিক করতে শেখো প্রিয়। আমি নজর ঠিক করব, আর তুমি ওই সাইকোর সাথে ইটিস পিটিস করবে, তাই তো? হোয়াট ইউ মিন বাই ইটিশ ফিটিশ? ওই সাইকোকে তো আমি ঠিক খুঁজে বের করব। আমার থেকে বাবা মাকে কেড়ে নিয়েছে, আমাকে এতিম বানিয়ে দিয়েছে। এত সহজে ওকে আমি ছেড়ে দিব ভাবছো? কখনোই না। কুয়াশা সবে ফিনান্স বইতে চোখ বুলিয়ে হঠাৎ মেসেজের টুং শব্দে ধ্যান ভেঙে গেল। সেই সাইকোর নাম্বার থেকে একটা মেসেজ আর একটা ছবি এসেছে। ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেসেজে লেখা ছিল, টিয়া পাখি, খুব শীঘ্রই তোমাকে আমার জন্য আবারও লাল শাড়ি পরতে হবে। তোমার আর আমার মাঝে কোনো থার্ড পার্সনকে আমি অ্যালাউ করব না। তোমার ওই জুনিয়র বরেরও ঠিক এই ছবিটার মতো হাল করব। কুয়াশার হাত পা কাঁপছে। কি এমন ছবি হতে পারে? ফোনের স্ক্রিনে ছবিটা শো করার সাথে সাথেই এক পলক ছবির দিকে তাকিয়ে কুয়াশা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। সায়ানের সবে মাত্র চোখ লেগে আসছিল, হঠাৎ কুয়াশার চিৎকারে তড়িঘড়ি করে উঠে দেখে কুয়াশা মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। সায়ান কি করবে বুঝে উঠতে পারছে না। এত রাতে মমকেও ডাকা ঠিক হবে না ভেবে নিজেই কুয়াশার কাছে গেল। সিনিয়র বেবি, কি হলো তোমার? কিছুক্ষণ আগে তো ভালো ছিলে, হঠাৎ কি হয়ে গেল? সায়ান কুয়াশার মুখে পানির ছিটা দিতে দিতে ভাবতে লাগলো, সিনেমায় দেখতাম নায়িকারা প্রেগনেন্ট হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। ও মাই গড, তার মানে কি সিনিয়র বেবি প্রেগনেন্ট হয়ে গেল? সায়ানের এমন আকাশ কুসুম ভাবনার মধ্যে কুয়াশার জ্ঞান ফিরল। সিনিয়র বেবি, ঠিক আছো?
কি হয়েছিল তোমার? হঠাৎ করে জ্ঞান হারালে কেন? কাটা হাত সায়ন। কিসের কাটা হাত? আর কোথায়? ওই সাইকো একটা কাটা হাতের ছবি পাঠিয়েছে, আর ওই কাটা হাত আর কারো নয়, স্বয়ং আমার আম্মুর। আম্মুর অনামিকা আঙ্গুলে যে আংটিটা দেখেছো, ওইটা আমার জমানো টাকা দিয়ে আম্মু আব্বুর বিবাহবার্ষিকীতে আম্মুকে গিফট করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমরা যেদিন ট্যুরে যাওয়ার জন্য বের হয়েছিলাম তখন আম্মু এই আংটিটা পরেছিল। এরপর কুয়াশা আর কিছুই বলতে পারল না। বলার আগেই ওই সাইকোর নাম্বার থেকে কল আসলো। কুয়াশা কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে মিহি একটা কণ্ঠস্বর ভেসে আসলো। হয়তো লোকটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে যাতে কুয়াশা চিনতে না পারে। টিয়া পাখি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ কাটা হাতটা আমার শাশুড়ির মানে তোমার আম্মুর। বিশ্বাস করো পাখি, আমি তোমার আব্বু আম্মুকে মারতে চাইনি, কিন্তু কি করতাম বলো? তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা বুঝতে চায়নি। তারা তো তোমাকে আমার হতে দিতে চায়নি, তাই তো তাদের এই করুণ পরিস্থিতির শিকার হতে হলো। খুব শীঘ্রই তোমার ওই জুনিয়র বরেরও এমন অবস্থা হবে, তোমার আর আমার মাঝে যে আসবে তার ঠিক এই অবস্থাই হবে। কে আপনি? কাপুরুষের মতো লুকিয়ে রয়েছেন কেন? সাহস থাকলে সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুন, আমিও আপনার সাহস দেখতে চাই। উপস পাখি, তোমার সে রাগ জেদ ঠিক আগের মতোই রয়ে গেছে। আসবো তো পাখি, খুব শীঘ্রই তোমার সামনে আসবো, তবে বিয়ের শেরওয়ানি মাথায় পাগড়ি পরে। কিন্তু তার আগে তোমার জুনিয়র বরকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে তো। তোর সে চাওয়া কখনোই পূরণ হবে না। সায়নের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে তাকিয়ে দেখ। ট্রাস্ট মি, আমি তোর চোখ তুলে লুডো খেলবো। আমি তো ভয় পেয়েছি পাখি, জুনিয়র বরের প্রতি এত ভালোবাসা। ও মা গো, টুরু লাভ। এটুকু বলেই টুটু শব্দে কল কেটে গেল। সিনিয়র বেবি, কি ব্যাপার বলো তো? আমাকে ভালো টালে বেসে ফেললে নাকি? আমাকে মারার কথা বলতে এত হাইপার হয়ে গেলে? কুয়াশা সায়নের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সিনিয়র বেব, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? মমকে ডেকে দিব? তার কোনো প্রয়োজন নেই, তুমি শুয়ে পড়ো। সায়ান যেন মুহূর্তের মধ্যেই বুঝদার হয়ে গেল। কুয়াশাকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলো। কুয়াশাও বাচ্চাদের মতো সায়ানের বুকে গুটিসুটি মেরে পড়ে রইল। নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের বুকেই তার পরম শান্তির জায়গা, একমাত্র আশ্রয়স্থল মনে হচ্ছে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে সায়ানের সাথে কুয়াশার সম্পর্ক একটু স্বাভাবিক হয়েছে। সায়ান সবসময় চায় কুয়াশাকে হাসি খুশি দেখতে, তাকে হুটহাট ফুচকা বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ দিতে। কুয়াশাও চাইছে অন্য 5টা দম্পতির মতো স্বাভাবিকভাবে সংসার করতে, কিন্তু যতবারই সায়ানের সাথে স্বাভাবিক হতে যায় ততবারই সায়ানকে হারানোর ভয় জেঁকে বসে। ওই সাইকোটাকে এই 2 মাসে 1000বার চেষ্টা করেছে খোঁজার, কিন্তু ফলাফল শূন্য। খুবই চতুর একটা লোক ওই সাইকোটা। যে নাম্বার দিয়ে কুয়াশাকে ফোন করে মেসেজ করে সেই সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা না, যার কারণে লোকেশনও ট্রেস করা যাচ্ছে না। তবুও কুয়াশা সায়ন চেষ্টা করছে খুব শীঘ্রই সাইকোটার পর্ব শেষ করে তাদের অপূর্ণ ভালোবাসার পূর্ণতা দেওয়ার। হ্যাঁ, সায়ান কুয়াশা দুজন দুজনকে এই 2 মাসে ভালোবেসে ফেলেছে। একে অপরের প্রতি কেয়ারিং, মজা, খুনসুটি, ঝগড়ার মাঝে কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে কেউই বুঝতে পারেনি। কিন্তু কোনো এক অজানা কারণে কেউ কাউকে তাদের ভালোবাসার কথা জানাতে পারছে না। ডিসেম্বর মাসের শুরু হয়েছে, সেই সাথে শুরু হয়েছে কুয়াশার স্কুলে পরীক্ষা। আজ কুয়াশার পরীক্ষার হলে ডিউটি রয়েছে। আম্মুর একটু শরীর খারাপ থাকার কারণে কুয়াশা ফজরের নামাজ শেষ করেই কিচেনে চলে গিয়েছে সকালের নাস্তা রেডি করার জন্য। অবশ্য সামিয়াও এসেছে কুয়াশাকে রান্নার কাজে হেল্প করার জন্য। কারো মুখে কোনো কথা নেই, দুজনে দুজনের মতো কাজ করছে। নীরবতা ভেঙে সামিরা বলল, আপু একটা কথা বলবো? বলো। আই এম ইন লাভ আপু। হোয়াট? এইটুকু বয়সে লাভ? তো কে সেই ভাগ্যবান পুরুষ যে কিনা এইটুকু বয়সে আমার ননদের মন হরণ করে নিল? মিনহাজ স্যার। হ্যাভ ইউ গন ম্যাড? মিনহাজ স্যার আর তোমার বয়সের পার্থক্য জানো?
ভালোবাসা কখনো বয়স দেখে না আপু। ভাইয়াও তো তোমার 2 বছরের জুনিয়র, কিন্তু আমি তোমার চোখে ভাইয়ার জন্য অসীম ভালোবাসা দেখেছি। আমার সাথে তোমার তুলনা করছো কেন সামিরা? মিনহাজ স্যার তোমার টিচার হয়, তুমি কিভাবে পারলে ছাত্রী হয়ে টিচারের প্রেমে পড়তে? তাছাড়া আম্মু কখনো এই সম্পর্ক মেনে নেবে না। একই স্কুলের শাশুড়ি জামাই বৌমা ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায় না? আম্মু তো কিছুদিন পরেই অবসরে চলে যাবে। আমার এইচএসসি পরীক্ষা শেষ হলে আমি এই স্কুল থেকে চলে আসব। তখন তো আমাদের টিচার স্টুডেন্টের সম্পর্ক থাকবে না। আমি তো তোমার কাছে এতদিন কিছু চাইনি। প্লিজ আপু, আমার এই চাওয়াটা পূরণ করো। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। লাভ ইউ আপু। লাভ ইউ টু। কুয়াশা রান্নার পর্ব শেষ করে সকাল সকাল নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময়ে সায়ান এসে কুয়াশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ব্যাপারটা কুয়াশা এনজয় করলো। সায়ানকে বুঝতে না দিয়ে গরম চোখে বলল, স্যার, কি শুরু করেছো? দেখছো তো রেডি হচ্ছি। ইদানিং তোমার খুব সাহস বেড়েছে, তাই না? আমি যে তোমার সিনিয়র, এটা কি ভুলে গিয়েছো? সিনিয়র হও বা জুনিয়র হও, তুমি আমার বিয়ে করা বউ। আমার অধিকার আছে তোমাকে হাক করার। আমি আমার বউকে হাক করছি, অন্য কাউকে তো করিনি। কি আর করবো বলো? ঘরে তো সুন্দরী বউ দেখলে শুধু আদর করতে মন চায়। অবশ্য তুমি যদি চাও সাইফাতুল মন্তাকে পটিয়ে তার সাথে। সায়ান বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না। তার আগেই কুয়াশা সায়ানের গাল চেপে ধরে বলল, আর একবার যদি তোমার মুখে সাইফাতুল মুনতাহার নাম শুনেছি, তোমার ঠ্যাং ভেঙে রুমে বসিয়ে রাখবো, বলে দিলাম কিন্তু। তাহলে ভালোবাসি কথাটা বলে দাও। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে কি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো? কুয়াশা কোনো রেসপন্স না করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। 10টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু খাতায় ফর্মালিটি পূরণ করার জন্য 9:45-এর সময় খাতা দিয়ে দেওয়া হয়েছে। যথারীতি 10টা থেকে 1টা পর্যন্ত ডিউটি শেষ করে অনেক ক্লান্ত থাকায় ক্যান্টিনে চলে গেল। কিন্তু কুয়াশা ক্যান্টিনে গিয়ে এতদিন পরে আবার তাকিয়ার সাথে দেখা পাবে ভাবেনি। আর আশ্চর্য করা বিষয় হলো, তাকিয়ার সাথে একটা হুডি পরা লোক রয়েছে। যদিও এখন ডিসেম্বর মাস, তবুও শীতের তেমন তীব্রতা নেই। সারাক্ষণ হুডি পরে চোখ মুখ ঢেকে রাখার মতো শীত এখনও আসেনি। তাহলে কি এই হুডি পরা লোকটা কোনোভাবে নিজেকে আড়াল করতে চাইছে? কুয়াশা ভাবতে লাগলো, এই লোকটাই সেই সাইকো নয় তো, যাকে আমি দীর্ঘ 2 মাস ধরে খুঁজে চলেছি? কে হতে পারে এই সাইকো লোকটা? আহ সায়ন, কি হচ্ছে? কি শুরু করেছো? আমাকে রান্না করতে দিবে নাকি গরম খুন্তির ছ্যাঁকা দিব? তোমার যা ইচ্ছা করো, তবু আজ তোমাকে ছাড়ছি না আমি। আর কত পালে পালে করবে আমার থেকে? মমকে বলেছি শোনোনি, তার চাকরির জীবন থেকে অবসরে আছেন। এখন তার একজন খেলার সাথী প্রয়োজন। এই মুহূর্তে তার নাতি নাতনি লাগবে। আমি কিন্তু আজ তোমার কোনো অজুহাত শুনবো না। এতদিন তোমার কাছাকাছি গেলে ওই সাইকোটার অজুহাত দিয়েছ, কিন্তু এখন তো ওই সাইকোটা 14 শিখের ভাত খাচ্ছে। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় সিনো বেব। তুমি শিক্ষিকা না হয়ে গোয়েন্দা হলে ভালো হতো। এক তরিতে সবকে সলভ করে দিতে পারতে। সেদিন তোমার বুদ্ধির জন্য ওই সাইকো সহ তাকিয়া জেলে ভাত খাচ্ছে। সেই দিন ক্যান্টিনে তাকিয়ার সাথে এই হুডি পরা লোক দেখে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে এই সেই সাইকো লোকটা। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি দেখে আমার সন্দেহ গাঢ় হয়। আমি আরেকটু এগিয়ে গিয়ে শুনতে পেলাম তাকিয়া ওই হুডি পরা লোকটাকে বলছে, আসলে তুমি কখনো আমাকে ভালোই বাসোনি। দিনের পর দিন শুধু আমাকে ব্যবহার করে এসেছো। শুধুমাত্র তোমার কথাই আমি সায়ানের ঘোলের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ওকে জোর করে খাইয়েছিলাম। ওর গাড়িতে অ্যাক্সিডেন্ট না হওয়ার পরেও দিনের পর দিন ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে হাজার হাজার টাকা নিয়ে তোমাকে দিয়েছি। দেখো, আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুমি বললে আমি এক্ষুনি রিয়ানকে ডিভোর্স দিয়ে দিব, তারপর আমাদের দুজনে নতুন করে সংসার শুরু করব। পাগল হয়ে গেছো তুমি? তুমি ভেবেছো আমি এত কিছু করেছি তোমাকে বিয়ে করার জন্য? নাও ডিয়ার, আমার কাছে তুমি শুধুমাত্র একটা দাবার কুটি ছিলে আমার ভালোবাসার কাছে পৌঁছানোর জন্য। এখন শুধু ওই জুনিয়রকে শেষ করতে পারলেই আমার রাস্তা ক্লিয়ার। আমি থাকতে কখনোই তোমার চাওয়া পূরণ হবে না। তুমি কি ভেবেছো এই তাকিয়ার সাথে ছলনা করে পার পেয়ে যাবে? তুমি আমার না মানে কারণই না। তুমি এতদিন যে অপকর্ম করেছো, কুয়াশার বাবা মাকে মেরেছো, এর সব প্রমাণ আমার কাছে আছে। আমি এক্ষুনি সেসব প্রমাণ
পুলিশ হাতে তুলে দিব। আপনাদের আর কষ্ট করে পুলিশের কাছে যেতে হবে না ম্যাডাম, আমরা নিজেরাই আপনাকে নিতে চলে এসেছি। পুলিশ দেখে তাকিয়া আর ওই হুডি পরা লোকটা চমকে উঠে বলল, আপনারা এখানে? জি, আমরা এতক্ষণ আপনাদের সমস্ত কথা আমরা শুনেছি, তাই আলাদা করে কোনো প্রমাণের প্রয়োজন নেই। এবার চলুন আপনাদের শ্বশুরবাড়ি। পুলিশ তাকিয়া আর ওই সাইকোকে নিয়ে যাবে সেই মুহূর্তে কুয়াশা বলে উঠল, দাঁড়ান অফিসার, আমিও দেখতে চাই কে আমার সাইকো প্রেমিক, যে কিনা আমার জন্য আমার বাবা মাকে খুন পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি। আপনি কে? আমি কুয়াশা, আমি আপনাদের ইনফর্ম করেছিলাম এখানে আসার জন্য। ঠিক আছে ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ভিডিও ক্লিপটা আমাদের দেওয়ার জন্য। ইটস ওকে, আপনারা বরং আমার একতরফা সাইকো প্রেমিকের হুডিটা একটু তুলে দিন, আমার অনেক দিনের ইচ্ছে তাকে দেখার। অতঃপর একজন পুলিশ অফিসার ওই সাইকোটার হুডি সরাতেই পরিচিত একটা মুখ দেখে থমকে গেল কুয়াশা। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, মিনহাজ স্যার, আপনি? হ্যাঁ কুয়াশা, আমি। বিশ্বাস করো কুয়াশা, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি, অন্য কোনো স্বার্থ ছিল না আমার। এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমার বিয়েতে উপস্থিত ছিলেন না, কেন সেই দিন বলেছিলেন চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেওয়ার সাহস আমার ছিল না। ছি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে একটা মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, আর আপনি এইভাবে আমার বিশ্বাসের প্রতিদান দিলেন। অফিসার, এক্ষুনি আমার সামনে থেকে এই দুইজনকে নিয়ে যান, না হলে আমি এদেরকে খুন করে বসবো। বলার সাথে সাথে তাকিয়ে এসে কুয়াশার পা জড়িয়ে ধরল। তাকিয়া, কি করছো? পা ছাড়ো বলছি, না হলে আমি কিন্তু তোমাকে লাথি দিয়ে ফেলে দেব। তোমার যা ইচ্ছে করো, তবু আমাকে পুলিশে দিব না প্লিজ। আমি যা করেছি মিনহাজের কথা অনুযায়ী করেছি। 2023 সালের বইমেলায় আমার বই প্রকাশিত হবে। প্লিজ কুয়াশা, আমার ক্যারিয়ার গড়ার আগে তুমি ভেঙে দিও না। তুমি তো নিজেই একটা নোংরা মানসিকতার মেয়ে, তোমার লেখা বই পড়ে মানুষ আর কি শিখবে? তোমার এই ন্যাকা কান্নায় আমাকে ভুলাতে পারবে না। যাও, তোমার যোগ্য স্থানে চলে যাও। সময় বহমান, সময় তার আপন গতিতে বইতে থাকে। দেখতে দেখতে 2022 বিদায় নিয়ে 2023 সাল চলে আসলো। আজকে বাসার সবাই অনেক এক্সাইটেড। তারা আজ তাদের প্রিয় লেখিকা সাইফাতুল মুনতাহার দেখা পাবে। সবার মধ্যে টান টান উত্তেজনা, কখন তারা বইমেলায় পৌঁছাবে। সিনিয়র বেবি, হলো তোমার, একটু তাড়াতাড়ি করো। খুব তাড়া দেখছি তোমার, মনে হচ্ছে বইমেলায় বই আনতে না বউ আনতে যাচ্ছ। মিথ্যে বলবো না, একসময় সাইফাতুল মুনতাহা আমার ভালো লাগা ছিল, আর এখন? এখন আমার সবটা জুড়ে আমার সিনিয়র বেবি বিরাজ করে। আচ্ছা স্যার, যদি দেখো সাইফাতুল মুনতাহা তোমার খুব কাছের কেউ, তখন তোমার ফিলিংস কেমন হবে? জানি না, তো চলো তো সিনিয়র বেব, মম ড্যাড সামিরা আমাদের জন্য অপেক্ষা করছে। যাওয়া যাক। বইমেলায় এসে সবাই অধীর আগ্রহে বসে আছে তাদের প্রিয় লেখিকা সাইফাতুল মুনতাহাকে দেখার জন্য। এরই মধ্যে কুয়াশা নিখোঁজ। সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পরেও কুয়াশার দেখা মিলছে না। সায়ানের হঠাৎ করে সাইফাতুল মুনতাহার স্টলের দিকে চোখ পড়তেই দেখা পেল কালো জামদানি শাড়ি পরা একটা মেয়েকে। সবাই ঘিরে ধরে রেখেছে। মেয়েটাও হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিচ্ছে। হঠাৎ করে মেয়েটা পেছনে ফিরতেই সায়ান সহ পরিবারের সবাই চমকে উঠল। ইদানিং কুয়াশার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন শুকিয়ে গিয়েছে, খাবারে অরুচি, মাথা ব্যথা, বমি বমি ভাব। সব মিলিয়ে সায়ানের চিন্তার কোনো শেষ নেই তার সিনিয়র বেবিকে নিয়ে। প্রতিদিন কুয়াশাকে বলছে ডক্টরের কাছে যাওয়ার জন্য, কিন্তু কুয়াশা হয়তো কোনো পরিবর্তন লক্ষ্য করতে পেরে লজ্জায় ডক্টরের কাছে যেতে চাইছে না। কুয়াশার এক কথা, সে ডাক্তারের কাছে যাবে না। এই নিয়ে তাদের মধ্যে একজোট ঝগড়াও হয়ে গিয়েছে। অবশেষে কুয়াশাকে হসপিটালে না নিতে পেরে সায়ান বাসায় ডক্টর নিয়ে এসেছে। ডক্টর এসে কুয়াশার চেক আপ করার পর সায়ানকে বলল, কংগ্রেস মিস্টার সায়ান, আপনি বাবা হতে চলেছেন।
সায়নের যেন কথাটা বিশ্বাসই হলো না। সে অতি খুশিতে সবার সামনে কুয়াশাকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। এদিকে ডক্টর সহ সবাই লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যেতেই কুয়াশা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, পাগল হয়ে গেছো তুমি? সেই দিন বইমেলাও সবার সামনে এভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আশ্চর্য, তুমি আমার বিয়ে করা বউ, জড়িয়ে ধরেছি, চুমু দিয়েছে, এত লজ্জা পর কি আছে? বউটা আদর্শ করার জন্যই, তাই না? তাই বলে যেখানে সেখানে তোমার আদর্শ হকের ডালা খুলে বসবে? সেই দিন বইমেলায় কি করেছিলে ভুলে গিয়েছো? না, ভুলিনি। সেদিন সাইফুদ্দুল মন্থরার স্টলে একটা কালো জামদানি শাড়ি পরা মেয়েকে দেখেছিলাম, হাসিমুখে সবাই অটোগ্রাফ দিতে। কিন্তু হঠাৎ করে মেয়েটা পেছনে ফিরতেই আমরা সবাই চমকে উঠেছিলাম, কারণ সাইফুদ্দুল মন্তাহারের কেউ নয়, স্বয়ং কুয়াশা। আসলে তোমাকে সাইফুদ্দুল মন্তাহার রূপে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই তো লজ্জা ভুলে সবার সামনে জড়িয়ে ধরেছিলাম। আমি চেয়েছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে, তাই তো কাউকে বলিনি যে আমি সাইফাতুল মুনতাহা। তোমরা যখন আমার গল্পের প্রশংসা করতে, ব্যাপারটা আমি বেশ এনজয় করতাম। তখনই মনে মনে ভেবে রেখেছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব। তবে আম্মু জানতো ব্যাপারটা, আম্মুর সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু এখন তুমি কোনো প্রকার লেখালেখি করতে পারবে না। লেখালেখি করতে গেলে মাথায় প্রেশার দিতে হবে। আমি তোমাকে নিয়ে বিন্দুমাত্র রিস্ক নিতে চাচ্ছি না। আর এখন থেকে তুমি স্কুলেও যেতে পারবে না। চাকরিটা করছো না তুমি। বাসা থেকে স্কুলে জার্নি করে যাওয়া, সারাদিন স্টুডেন্টদের সাথে বকবক করতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমার জুনিয়র বর যথেষ্ট টাকা ইনকাম করে, তার ইনকামের টাকা দিয়ে তোমার মতো 4টা বইয়ের ভরণ পোষণ চালাতে পারবে। তাই তোমার চাকরির কোনো প্রয়োজন নেই। কাল থেকে স্কুলে যাচ্ছ না তুমি, এটাই ফাইনাল। শায়ন, তুমি বাচ্চাদের মতো করছো কেন? সবেমাত্র কনসিভ হয়েছে, এক্ষুনি আমি বাবু সেজে রুমে বসে থাকবো? মনে হচ্ছে পৃথিবীতে এই প্রথম আমি মা হতে চলেছি, আর কোনো মেয়ে মা হয়নি। কুয়াশার কথা শুনে সায়ন ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দিয়ে বলল, সিনিয়র বেবি, তুমি নিজেও জানো না আজকে আমি কতটা খুশি হয়েছে। পৃথিবীতে একটা ছেলের সব থেকে সুন্দর অনুভূতি কি জানো? তার প্রথমবারের মতো বাবা হওয়ার সংবাদ শোনা। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সমস্ত অনুভূতিকে হার মানে। এই অনুভূতি এতটাই আনন্দের যা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করেছে। আমার অনুভূতি তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। কেন? তোমার শরীরের যে অবস্থা, বেবি ক্যারি করতে পারবে তো? আমি চাই না আমাকে বাবা হবার আনন্দ দিতে গিয়ে তোমার কোনো ক্ষতি হোক, তাতে সাবধানে থাকতে হবে। কুয়াশা কিছু বলতে যাবে তার আগে আম্মু এসে সায়নকে বলল, সায়ন, একটু বাইরে যাও তো, কুয়াশার সাথে আমার কিছু কথা আছে। আশ্চর্য, আমার বউ আমার বাচ্চা আর আমাকে দাঁড়িয়ে দিচ্ছ মম? এটা কিন্তু আমার সাথে ঘোর অন্যায় করা হচ্ছে। তুমি যাবে এখান থেকে? যাচ্ছি তো। সায়ন যেতেই আম্মু এসে কুয়াশার 2 হাতে 2টা বালা পরিয়ে দিয়ে বলল, আমি বিয়ের পরে তোকে বলেছিলাম আমার অবুঝ ছেলেটাকে একটু বুঝদার বানাতে পারলে তোকে কিছু গিফট করব। আমি জানতাম তুই পারবি, তাই তো সেদিনেই বালাজোড়া বানাতে দিয়েছিলাম। আজ তুই এত ভালো একটা খুশির সংবাদ দিলি, তাই আজ তোর জিনিস তোকেই দিয়ে দিলাম। জানিস তো মা, তোর বাবাও অনেক খুশি হয়েছে। সে তো দাদু হওয়ার সংবাদ শুনেই বাজার করতে চলে গিয়েছে। আজ নাকি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। সত্যি আঙ্কেল আমাকে মেনে নিয়েছে? হ্যাঁ, কিছুদিন পরে নাতি নাতনি আসবে, তার দল ভারী হবে, সে আশাতে মেনে নিয়েছে। এ কি কুয়াশা, কান্না করছিস কেন? এত সুখ আমার কপালে সইবে তো আম্মু? পাগলি মেয়ে, এতে কান্না করার কি আছে? আমি বলেছিলাম না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। এখন একটু রেস্ট কর, আমি আসছি। ঠিক আছে আম্মু। রাতে খাবার টেবিলে বসে আমার চক্ষু চড়ক গাছ। আঙ্কেল একা হাতে 7টা আইটেমের রান্না করেছে আমার জন্য। আমি টেবিলে বসতে আঙ্কেল প্লেটে ভাত বেড়ে আমার মুখে 1 লোকমা ভাত দিয়ে বললেন, তুমি না সেদিন বলেছিলে তোমারও ইচ্ছে হয় সবার সাথে বসে খেতে? তুমি শ্বশুর শাশুড়ির মাঝে তোমার বাবা মাকে খুঁজে পেতে চাও। বিয়ের পরে মীরার মধ্যে তোমার মাকে খুঁজে পেয়েছো, আর আজ থেকে আমি তোমার বাবা। এখন থেকে প্রতিদিন আমি তোমাকে খাইয়ে দেব, যেইভাবে রোজ স্বামীরাকে খাইয়ে দেই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না আঙ্কেল, আমার আপত্তি থাকবে কেন? এই মেয়ে, তুমি আমার মেয়ে হলে আমি তোমার আঙ্কেল হই কিভাবে? বাবা হয়ে আমি তোমার, বুঝলে মেয়ে? ঠিক আছে বাবা। দেখতে দেখতে কেটে গেল 9 মাস।
এই মাসে বাড়ির প্রতিটা সদস্য কুয়াশার কেয়ার করেছে। শায়ান প্রতি মাসে কুয়াশার চেক আপ থেকে শুরু করে খাওয়ানো, গোসল করানো সবটাই করেছে। কুয়াশার কেয়ারে বিন্দুমাত্র ত্রুটি রাখতে চায় না শায়ান। প্রতিদিন অফিস থেকে ফিরে প্লেট ভর্তি ফলমূল নিয়ে আসে কুয়াশাকে খাওয়ানোর জন্য। কুয়াশার মধ্যেও ইদানিং অনেক পরিবর্তন হয়েছে। হাত পা ফুলে গেছে, চেহারার মধ্যে কেমন যেন ফ্যাকাশে একটা ভাব এসেছে। নিজেকে সবসময় ঢিলাঢালা মেক্সিতে আবৃত করে রাখে। এই তো সেদিন সামিরা মজার ছলে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপু, আমরা তো পেট ভরে ভাত খেলেই নড়তে চড়তে পারি না, সেইখানে তুমি একটা বেবি কিভাবে ক্যারি করছো? তোমার কষ্ট হচ্ছে না? জানো সামিরা, আমার আম্মু একটা কথা বলতো, গাছের কাঁঠাল নাকি কখনো গাছে ভরা হয় না। আজ সেই কথাটার অর্থ বুঝতে পারলাম। অর্থাৎ মায়েদের কাছে সন্তানের ওজনকে ওজনই মনে হয় না, নিমিষেই ক্যারি করা যায়। আজকে আমি বুঝতে পারছি মা ডাক শোনা অতটা সহজ নয়। তবে তোমার ভাইয়া যা করে মনে হয় প্রেগনেন্ট আমি নই, বরং সে হয়েছে। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী মেয়ে কে জানো? যার একজন কেয়ারিং হাজব্যান্ড আছে। আর আমি সেই ভাগ্যবতীদের একজন, যে কিনা সায়নের মতো এমন একজন স্বামী পেয়েছি। তোমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক আপু। রাত 2:30 চারিদিকে শুনশান নীরবতা। শায়ান ঘুমিয়ে গিয়েছে। ছেলেটা বড্ড পাগল। এই কয় মাসে কুয়াশার চিন্তায় শায়ানের ঘুম হারাম হয়ে গিয়েছে। কত রাত যে কুয়াশার পাশে বসে নির্ঘুমে কাটিয়েছে তার ঠিক নেই। সেসব কথা ভাবলেই কুয়াশা নিজেকে ভাগ্যবতী মনে করে। কুয়াশার ঘুম ভেঙে যাওয়ায় হুমায়ুন আহমেদের কোথাও কেউ নিয়ে গল্পটা পড়ছিল। হঠাৎ করেই কুয়াশার পেইন ওঠে। এইদিকে শায়ানের ঘুমন্ত চেহারা দেখে শায়ানকে না ডেকে কুয়াশা দাঁত কামড়ে ব্যথা সহ্য করে নেয়। এক পর্যায়ে ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ভোর রাতে শায়ানের ঘুম ভাঙতেই দেখে কুয়াশা মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। কুয়াশার এই অবস্থা দেখে শায়ান যেন পাগল হয়ে যায়। তাড়াতাড়ি করে কুয়াশাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 ঘন্টা যাবৎ ওটির সামনে সবাই অপেক্ষা করছে। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর এসে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার, আপনি টুইন বেবির বাবা হয়েছেন। বাচ্চা সুস্থ আছে। আর আমার সিনিয়র বেবি কেমন আছে? মানে? আমার ওয়াইফ কেমন আছে? সরি মিস্টার, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনারা রোগীকে অনেক দেরি করে হসপিটালে নিয়ে এসেছেন। কোনো মতো নিঃশ্বাস চলছে আর কি, গিয়ে দেখা করতে পারেন। শায়ান কেবিনে প্রবেশ করে দেখতে পেল কুয়াশার নিথর দেহটা বেডে পড়ে রয়েছে। কুয়াশাকে এই অবস্থায় দেখে শায়ানের কলিজা মোচড় দিয়ে উঠল। শায়ানকে দেখে কুয়াশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সায়ন, দেখো, তোমার ইচ্ছে পূরণ হয়েছে। আমাদের টুইন মেয়ে হয়েছে। তুমি আমার মেয়েদের দেখে রেখো সায়ন। তোমার সাথে আর আমার পথ চলা হলো না সায়ন। আমাদের ভালোবাসা এখানেই শেষ হলো। না সিনিয়র বেবি, আমাদের ভালোবাসা এখানে শেষ নয়। তোমার সাথে আরও পথ চলা বাকি আমার। তোমার কিছু হবে না সিনিয়র বেবি, আমি কিছু হতে দিব না তোমার। সায়ন, শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরবে। শেষবারের মতো একবার সিনিয়র বেবি বলে ডাক দিবে। তোমার মুখে সিনিয়র বেবি শব্দটা শুনতে যে আমার বড্ড ভালো লাগে। শায়ান কুয়াশাকে জড়িয়ে ধরতেই কুয়াশার 2 চোখের পাতা এক হয়ে গেল। নিঃশ্বাস চলাচল বন্ধ হয়ে গেল। ডক্টর এসে কুয়াশার পালস চেক করে বলল, সিজ নো মোর। পাপা, পাপা, কি হয়েছে আমার রাজকন্যাদের? তোমার সিনিয়র বেবি মেরেছে আমাদের। সিনিয়র বেবির খুব সাহস হয়ে গিয়েছে। তোমরা তাদের কাছে যাও, এক্ষুনি আমি সিনিয়র বেবিকে বকে দিচ্ছি। না, আমাদের সামনে বকা দাও। তোমাদের সামনে বকাতে যাবে না শোনা। তোমরা দাদুর কাছে যাও, আমি ঠিক সিনিয়র বেবিকে বকে দিব। বাপ বেটিরা মিলে আমার নামে কি অপবাদ দেওয়া হচ্ছে শুনি। সিনিয়র বেবি, তুমি আমার রাজকন্যাদের মেরেছে কেন? তোমার মেয়েরা কি করেছে জানো? বাবা নামাজ পড়তে বসেছে, আর তোমার গুণধর মেয়েরা তার পিঠের উপর বসে রয়েছে। একেবারে হয়েছে তোমার মতো। বাপ ভালো হলে তার মেয়েরাও ভালো হতো। আর আমার হয়েছে যত জ্বালা। এদিকে 2টো মেয়েকে সামলাতে হবে, আবার অন্যদিকে তাতে বাবাকেও সামলাতে হবে। এই 5 বছরে তোমার কোনো পরিবর্তন হলো না সায়ন। সেই আগের মতো বাচ্চাটাই রয়ে গিয়েছো, অথচ নিজেই এখন 2 বাচ্চার বাপ। 2 বাচ্চার বাপ হলে ভালোবাসা কিন্তু আগের মতোই রয়েছে, সারা জীবনে এমনই থাকবে। হ্যাঁ, জানা আছে আমার তোমার ভালোবাসার নমুনা।
5 বছর আগে একটা দুঃস্বপ্ন দেখেছিলে আমি মারা গিয়েছি। 5 বছর আগের একটা দুঃস্বপ্ন, অথচ এখনও সেই স্বপ্নের কথা মনে পড়লে আমাকে হারানোর ভয় চোখের পানি ফেলে একাকার করে দাও। তুমি কি ভেবেছিলে আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে? জি না মিস্টার, আমাদের ভালোবাসা এইখানেই শেষ নয়।